তুমি চেক করো সাউন্ড ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগতম ইউসিসি কর্তৃক আয়োজিত আজকের প্রথম ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে ম্যাথমেটিক্স। আমি আশরাফুল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের চ্যাপ্টার শীট আকারে ক্লাস শুরু হবে, সেটা আপনারা জেনে যাবেন ইতিমধ্যে। আর আজকের ক্লাসটি হচ্ছে ওভারঅল ম্যাথমেটিক্স এর উপরে ভর্তি পরীক্ষার প্রেক্ষাপটে একটি ইনস্ট্রাকশন মূলক একটি ক্লাস। সাধারণত তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, সেখানে রিটেন ছিল, এমসিকিউ ছিল। এখন তোমরা ভর্তি পরীক্ষাতে এসেছো, একাডেমিক পড়ার সাথে ভর্তি পরীক্ষা করার পার্থক্য কতটুকু, কি কি সেগমেন্ট এখানে আমাদের আলাদা মনোযোগ দিতে হবে, সেই ব্যাপারগুলো এখানে একটু আমি আমার সাবজেক্টে বিস্তারিত আলোচনা করব। ওভারঅল আমি 4 সাবজেক্ট নিয়ে আলোচনা করব না, তোমাদের সিরিয়ালি 4টি সাবজেক্টের ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা ভাবে স্যাররা ওই সাবজেক্ট রিলেটেড পরামর্শগুলো তোমাদের দিবে। তো আমি যেহেতু আজকে ম্যাথমেটিক্স এর জন্য এসেছি, আমি শুধুমাত্র ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো। তো একটা সময় দেখা যেত ভর্তি পরীক্ষা শুধুমাত্র এমসিকিউ এর উপরে ফোকাসড থাকতো। তারপর গত 2-3 বছর যাবত এখানে রিটেন ইনক্লুড হয়েছে। এখন আমি কথা শুরু করার আগে সবাই জাস্ট একটু কমেন্ট করো যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই ব্যাপারে একটু কমেন্ট করো। এর আমি 30 সেকেন্ড টাইম নিচ্ছি। তোমরা একটু কষ্ট করে সবাইকে করতে হবে, কিছু মানুষ করো, তাহলে আমি বুঝতে পারবো যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। কারণ কথা শুরু করে ফেললাম, গুরুত্বপূর্ণ কথা চলে যেতে পারে, সেক্ষেত্রে অনেকে মিস করে যেতে পারো। শুরুতে জাস্ট এই ব্যাপারটা একটু এনশিওর করো যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো। তো যেটা বলছিলাম যে আমাদের এখন ভর্তি পরীক্ষা দুইটা সিস্টেমের সাথে আমাদের কোপ আপ করতে হবে, এমসিকিউ এবং রিটেন। আমি শুধু ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো, কিন্তু আমাদের পরিবর্তনের ব্যাপারগুলো দেখি। একটা সময় আমাদের যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হতো 120টি কোশ্চেন, 120 মার্ক, পুরোটাই হতো এমসিকিউ। তখন ম্যাথমেটিক্সে কোশ্চেন থাকতো 30টি। তোমরা ম্যাথমেটিক্সে যদি তোমাদের চ্যাপ্টারগুলো দেখো, যদিও একটি চ্যাপ্টারের নাম ধরো মনে করো সরলরেখা আছে, কিন্তু সরলরেখা চ্যাপ্টারে কিন্তু টপিক আছে কয়টা? দুইটা, স্থানাঙ্ক সঞ্চার পথ আর একটা হচ্ছে সরলরেখা সমীকরণ। আবার মনে করো কনিক্স, মাত্র একটি চ্যাপ্টারের নাম, কিন্তু এর ভিতরে কিন্তু সাবডিভিশন করলে আমরা 3টি টপিক পাই, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আবার শুধুমাত্র তোমাদের অন্তরীকরণ নামে একটি চ্যাপ্টার আছে, কিন্তু এর মধ্যে আবার টপিক আছে 3টা, লিমিট একটি পার্ট, জেনারেল অন্তরাজ নির্ণয় একটি পার্ট, আবার অন্তরীকরণ প্রয়োগ আরেকটি পার্ট। তো এরকম ভাবে চ্যাপ্টারগুলো থেকে যদি আমি সাবডিভিশন করি, তাহলে তোমাদের ম্যাথমেটিক্সে টোটাল 32টি টপিক আছে। একটা সময় দেখা যেত এই 32টি টপিক থেকে 30টি টপিকের এমসিকিউ আসতো, তাহলে দেখা যেত সবগুলো টপিক থেকে অন এভারেজ একটি করে কোশ্চেন আসতো। কিন্তু গত বছর আমাদের সিনারিটি চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ গত বছর এমসিকিউ এবং রিটেন দুইটাই ইনক্লুড করার কারণে এমসিকিউ থেকে কোশ্চেন আসতো 15টি এমসিকিউ এবং রিটেনে আসতো হচ্ছে 4টি রিটেন কোশ্চেন। তাহলে দেখা গেল মোট 19টি কোশ্চেন হতো, কিন্তু টপিক কিন্তু 32টি। দ্যাট মিন্স সকল টপিক চাইলেও টাচ করতে পারবে না। এখন আবার এই বছর যদিও এখন পর্যন্ত চূড়ান্ত না, ডিনস কমিটির মিটিং একটা সিদ্ধান্ত হয়েছে, এটা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত জানাবে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে। আপাতত আমরা যেটা জানি যে মিডিয়াতে যেটা এসেছে সেটা হচ্ছে আমাদের রিটেন হবে 50 মার্কস এবং এমসিকিউ হবে 30 মার্কস। দ্যাট মিন্স 80 মার্কের পরীক্ষা হবে আর 20 জিপিএ। তো সেটা নিয়ে কথা বলার দরকার নেই, এটা অটোমেটিক্যালি আমাদের পরীক্ষাটা। এখন যেহেতু তোমাদের 4টি সাবজেক্টের সমান মার্কস থাকে, এটা কিন্তু মেডিকেলের মতো না। মেডিকেলে তুমি যদি ভর্তি পরীক্ষা দাও তাহলে দেখবা যে এখানে বায়োলজিতে বেশি মার্ক থাকে 30, কেমিস্ট্রিতে থাকে 25, ফিজিক্সে থাকে 15, আবার ম্যাথমেটিক্সে কোনো মার্কস থাকে না, ওইখানে জিকে থাকে, ইংলিশ থাকে, মার্কস গুলোর ভেরিয়েশন আছে। কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমার যে ভার্সিটি হোক, এখানে মার্কসের সমতা মেইনটেইন করে।
তার মানে তোমার ম্যাথমেটিক্সে যত মার্কস পাবে কেমিস্ট্রিতে ঠিক তত মার্কস পাবে, ফিজিক্সে ঠিক সেম মার্কস। তাহলে এই 50 কে যদি আমি ভাগ করি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু থাকবে 12.5। একটি সাবজেক্টের জন্য 12.5 মার্কস আমাদের থাকবে, যেটা যেটা গত বছর রিটেনের জন্য ছিল 11.25 মার্কস। তাহলে 11.25 মার্কসের জন্য গত বছর রিটেন কোশ্চেন এসেছিল 4টি, তার মানে এই বছর যদি 12.5 মার্কসের জন্য আসে তাহলে সর্বোচ্চ রিটেন কোশ্চেন আসার সম্ভাবনা কত? 5টা। এর বেশি আসার কিন্তু সম্ভাবনা নাই। তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের রিটেনের সর্বোচ্চ কোশ্চেন ফেস করতে হবে 5টা। এবার আসো এমসিকিউ। এমসিকিউ যেহেতু 30 মার্কস, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আসে 7.5। এখন এই 7.5 মার্কসের জন্য এমসিকিউ কয়টা দিবে? সেটাকে 10টি এমসিকিউ দিয়ে আমাদের মার্কস 0.75 করে এরকম রাখবে, নাকি 5টি মাত্র এমসিকিউ দিয়ে 1.5 মার্কস করে সারাসারি দিয়ে দিবে, নাকি প্রতিটার কি সিস্টেম করবে? এটা নিশ্চয়ই একটা পদ্ধতি তোমাদের বলবে। এখন সেই পদ্ধতি বলার আগ পর্যন্ত আমরা যদি বসে থাকি যে আগে ঘোষণা আসুক তারপর আমরা আমাদের প্রস্তুতি চালাবো, তাহলে কিন্তু হবে। তোমাদের এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে রিটেন এবং এমসিকিউ দুইটার জন্য ফোকাস করে। এমনও হতে পারে সিদ্ধান্ত আবার উলটপালট হয়ে যেতে পারে যে এমসিকিউ তে 50 রিটেনে 30, যে কোনো কিছু পসিবল। অথবা সমান হতে পারে 40 যে মার্কস যেহেতু ফ্র্যাকশন আসছে তাহলে 80 মার্কের পরীক্ষা 40 রিটেন নিয়ে প্রতি সাবজেক্টে 10, 40 এমসিকিউ নিয়ে প্রতি সাবজেক্টে 10, তাহলে কিন্তু হিসাবটা সহজ হয়ে যায়। এনিথিং ক্যান বি পসিবল ইন ফিউচার, বাট আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবার তোমরা এই যে বিক্ষিপ্ত চিন্তা ভাবনা করছো, দেখো একটা সময় 120টি কোশ্চেন আসতো, তখন কিন্তু সময় দিত 105 মিনিট। এরপর 120টি কোশ্চেনে 2014 সালের পর থেকে দিয়ে দিয়েছে 90 মিনিটস। মার্কস সেম ছিল, কোশ্চেন সেম ছিল, সময় কমে গেছে 15 মিনিট। গত বছর আবার দেখা গেছে তোমাদের ধারণার পরীক্ষা হয়েছে রিটেন প্লাস এমসিকিউ, 15টি এমসিকিউ 4টি রিটেন। এখন আবার পরিবর্তন হতে থাকবে। যুগ যুগ ধরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা নির্দিষ্ট প্যাটার্নে ছিল না, চেঞ্জ হচ্ছে। কিন্তু এই যে এত চেঞ্জ হচ্ছে, বারবার হচ্ছে, কিন্তু ইউসিসি কিন্তু 30 বছর ধরে তার সাফল্য বজায় রাখছে। ইউসিসি কিন্তু কখনো ফল করে নাই। তার মানে এটা থেকে আমরা কিন্তু একটা লজিক বলতে পারবো, যে কোনো পরিবর্তনের সাথে সবচেয়ে দ্রুত মানানসই কোচিং সেন্টার হচ্ছে আমাদের ইউসিসি। কারণ যে কোনো পদ্ধতি চেঞ্জ হোক, এটা তোমাদের চিন্তা করার কিছু নাই, আমরা সেই পদ্ধতির সাথে তোমাদেরকে অ্যাডজাস্ট করে দিব। এখন আসো আমি শুধুমাত্র আমার ম্যাথমেটিক্স এর কথা বলি, রিটেন এবং এমসিকিউ আমি কোনটাতে ফোকাস করব, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তাহলে এবার আসো আমি আগে শুধু গতবারের সিনারিওটা একটু বলি। গত বছর 75 মার্ক ছিল এমসিকিউ তে, কিন্তু কোশ্চেন ছিল 60, প্রতিটা 1.25 মার্ক ছিল, আর রিটেনে ছিল 45 মার্ক। কিন্তু পরীক্ষা দেয় अराउंड 90,000 প্লাস। যদিও এটা এই বছর যেহেতু তোমাদের জিপিএ 5 বেশি পাবে, সবাই পাস করবে, এটা 1 লক্ষ পাস হয়ে যেতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে। এই 90,000 রিটেন খাতা কিন্তু দেখেনি পরীক্ষা যারা দিয়েছে। এমসিকিউ থেকে তারা একটা কাট মার্কস ধরে শর্ট আউট করে লিমিটেড কিছু খাতা দেখেছে, এটা अराउंड 10 থেকে 12,000। যার জন্য গত বছর অবশ্যই আমাদের রিটেন পরীক্ষা আগে এমসিকিউ তে ফোকাস করতে হয়েছিল, কারণ এমসিকিউ তে একটা নির্দিষ্ট মার্ক কভার করতে না পারলে সেই রিটেনে যতই ভালো করুক না কেন তার খাতা কিন্তু দেখা হয়েছিল না। তাহলে এবার কি করবে? এবার তো রিটেনে 50, এমসিকিউ 30। আসলে কি যে করে সেটা তো এখন পর্যন্ত আমরা বলতে পারি না, বাট আমার ধারণা বা ধারণা করতে পারি এবছরও যেহেতু 1 লক্ষ পরীক্ষার্থী হবে, 1 লক্ষ পরীক্ষার্থীর খাতা দেখা কিন্তু ইজি ব্যাপার না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, নিশ্চিত 30 মার্কস হলো এমসিকিউ তে এখানে একটা কাট মার্ক থাকবে, তো সেটা থাকুক বা না থাকুক আমাদের ফোকাস দুইটাতে করতে হবে। এখন কম্পারেটিভলি এমসিকিউ তে আমি বলবো বেশি জোর দাও, মার্কস কম হতে পারে কিন্তু ফোকাস করতে হবে এমসিকিউ তে বেশি। কারণ রিটেন পদ্ধতির সাথে তোমরা অ্যাডজাস্ট হয়ে আছো, কলেজে তোমরা রিটেনের পরীক্ষা দিয়েছো, টিচারও কলেজগুলোতে রিটেনের উপর বেশি ফোকাস করেছে, এমসিকিউ সেখানে তোমরা হয়তোবা টাইম বেশি ছিল, শর্টকাট পদ্ধতি জানতো না। এখন কিন্তু এই 30 মার্কস হলেও প্রতিটা কোশ্চেনে কিন্তু সবাই 40 সেকেন্ডের বেশি পাবে না। এমসিকিউ এই জন্য ফোকাস বেশি করতে হবে, কারণ এটা অল্প সময়ে অধিক অ্যানসার করতে হবে। কিন্তু এটার জন্য তুমি যদি পারো সময়ের জন্য আটকাবো, একটু দ্রুত করতে হবে। এবং এই পদ্ধতির সাথে তোমরা অ্যাডজাস্টেড আমাদের ইউসিসি থেকে যে শীট ডেলিভারি তোমাদের দেওয়া হবে, কিংবা তোমাদের কাছে যে ককটেল বই দেওয়া হবে,
এবং তোমাদের একাডেমিক বুকস আছে এবং কলেজের টিচার যা পড়িয়েছে সবকিছু কিন্তু সেম। রিটেনের কোশ্চেনগুলো কিন্তু বানিয়ে আসে না, বই থেকে সরাসরি কপি করে দেয়, যেটা গত বছর দেখা গিয়েছে। একটু কিঞ্চিত চেঞ্জ, কিন্তু এমসিকিউ এর কোশ্চেনগুলো কিন্তু একটু প্যাচ মারে। তো যাই হোক, আমি তোমাদের এটা তো ওভারঅল কথা বলেছি, তোমরা অনেকে নতুন, কিছুই জানো না। তার জন্য কি করতে হবে, আমি কিছু एग्जांपल টেনে টেনে ম্যাথ দেখিয়ে দেখিয়ে তোমাদের एग्जांपल দেখিয়ে দেখিয়ে আমি তোমাদের আচ্ছা ওটা আসছে না না ম্যাথ ধরে ধরে তোমাদের কিছু জিনিস দেখাবো, রিটেন এবং এমসিকিউর তফাৎটা কি। চলো আমরা শুরু করি। কেন আমাদের দুইটি জিনিসই পড়তে হবে, ঠিক আছে? তার মধ্যে আগে তোমাদের আমি চ্যাপ্টারের কথা বলি। আমাদের ম্যাথমেটিক্সে তোমাদের যদিও মাত্র প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, কিন্তু ওভারঅল ম্যাথটাকে ভাগ করা যায় 6টি ভাগে। একটা হচ্ছে জ্যামিতি, এর মধ্যে চ্যাপ্টার পরে 4টি: সরলরেখা, বৃত্ত, কনিক এবং ভেক্টর। এই 4টি টপিক নিয়ে হচ্ছে জ্যামিতি। এখান থেকে যখন 30 মার্কস আসতো তখন কোশ্চেন আসতো 6 থেকে 7টা। যখন গত বছর আমাদের 15টা এমসিকিউ হয়েছিল তখন এখান থেকে কোশ্চেন এসেছিল 3টা। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি যেভাবে কোশ্চেন আসুক না কেন 5 ভাগের 1 ভাগ কোশ্চেন কিন্তু আমাদের জ্যামিতি থেকে কভার করে। সেকেন্ড, আমি একটা টপিক বলতে পারি বীজগণিত। আমরা আসলে ফোকাস করব কোথায়, যেহেতু কোশ্চেন কম, এটা তোমাদের জানতে হবে। মনে রাখবা, পরীক্ষায় গাধার মতো পড়ার চেয়ে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমি বলবো না কোনো চ্যাপ্টার বাদ দিয়ে দাও, তোমাদের সব চ্যাপ্টারে পড়তে হবে, কিন্তু কম্পারেটিভলি ফোকাস করতে হবে কোনো চ্যাপ্টারে। সেই জিনিসগুলো একটু কোশ্চেন অ্যানালিসিস করে বোঝাতে। বীজগণিত থেকে গত বছর কোশ্চেন এসেছিল 7টি। দেখো 7 আর 3 10, তার মানে 15টি এমসিকিউ 10টি কিন্তু চলে এসেছে এই দুইটা টপিক থেকে। এর মধ্যে এখান থেকে আমাদের রিটেনের কোশ্চেন এসেছে 2টি, এখান থেকে 1টি আর এখান থেকে 2টি। রিটেনে কিন্তু মোট কোশ্চেন আসছিল 4টি। তারপর থার্ড টপিক ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে আমাদের গত বছর 1টি এমসিকিউ এসেছিল এবং 1টি রিটেন এসেছিল। তারপর তোমাদের চতুর্থ হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, যদিও নাম দুটো কিন্তু অনেক বেশি টপিক এর মধ্যে আছে। ক্যালকুলাস থেকে গত বছর শুধুমাত্র 3টি এমসিকিউ এসেছিল, কোনো রিটেন আসে নাই, কারণ রিটেন তো অলরেডি শেষ। দেখো 4টি রিটেন, জ্যামিতি থেকে 1টা, বীজগণিত থেকে 2টা এবং ত্রিকোণমিতি থেকে 1টা, আমাদের কিন্তু রিটেন কভার। তারপর 5 নম্বর টপিক হচ্ছে আমাদের বলবিদ্যা। বলবিদ্যা থেকে আমাদের কোশ্চেন এসেছিল 1টা, এবং আরেকটা যেটা আছে বিচ্ছিন্ন গণিত, যোগাযোগ, প্রোগ্রামিং, সম্ভাব্যতা, সেখান থেকে এমসিকিউ রিটেন কোথাও কোনো কোশ্চেন আসে না। তাহলে তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে জ্যামিতি এবং বীজগণিতে, কারণ এখান থেকে তোমাদের অলমোস্ট 60% কোশ্চেন কভার। এটা রিটেন বলো কিংবা এমসিকিউ, এই দুইটা পার্টে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। তারপর ফোকাস করতে হবে এটাতে, ক্যালকুলাস। বলবিদ্যা তোমাদের কেন কম কোশ্চেন আসে? বলবিদ্যা তোমাদের একাডেমিক পড়াগুলো বেশিরভাগ হচ্ছে প্রমাণ টাইপ, এই জিনিসগুলো আসে না। যা আসে খুবই লিমিটেড ইজি কোশ্চেন, সেগুলো আমরা যখন চ্যাপ্টারে যখন পড়াবো তখন বিস্তারিত পড়াবো। আমি এখন কিছু অঙ্ক দিয়ে তোমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, তোমরা কিন্তু তোমাদের কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে কমেন্ট করো। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবা, সেই জিনিসগুলো আমার কাছে আসবে। এখানে তো শো হচ্ছে না। তো এখন আমি তোমাদের অঙ্কেতে যাব। অঙ্কেতে যাওয়ার আগে একটা কথা বলি, তোমাদের তো জানো তোমরা কুরিয়ারে শীট পেয়ে যাবা, তখন চ্যাপ্টারে যখন ক্লাস করানো হবে সেই ক্ষেত্রে তোমাদের বলা হবে এত নম্বর পেজের এত নম্বর কোশ্চেন খোলা। তোমাদের কাছে কিন্তু সেই জিনিসগুলো তোমরা তখন পেজ উল্টে উল্টে দেখতে পারবা, টাইম সেভ হবে। কিন্তু এখন যেহেতু ওভারঅল ম্যাথমেটিক্স এর উপর ক্লাস, তোমাদের কাছে কোনো শীট ডেলিভারি দেওয়া হয়নি, এজন্য আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে বিক্ষিপ্তভাবে কিছু অঙ্ক দেখাবো
এবং অঙ্কগুলো আমাকে একটু লিখতে হবে, পুরোপুরি হয়তো লিখবো না, তোমাদের একটু আইডিয়া দেওয়ার জন্য। আমি যেহেতু টপিক লিখেছি জ্যামিতি, প্রথম জ্যামিতি থেকে 4-5টা অঙ্ক নিয়ে আমি তোমাদের ডিসকাস করব। ফার্স্ট সহজ থেকে শুরু করি, কারণ সবচেয়ে বেশি কমন এমসিকিউ তে যে কোশ্চেনগুলো বেশি আসে এবং রিটেনেও সেই জিনিসগুলো আসতে পারে। জাস্ট লাইক ধরো 1 4 এবং 9 12 দুইটি বিন্দু, এই দুইটি বিন্দুর একটি সংযোগ সরলরেখাকে 5:3 এ অন্তর্বিভক্ত করে এরকম বিন্দু স্থানাঙ্ক কত? আমরা খুবই একটা কমন জিনিস আমরা জানি সূত্রগুলো, যে x = m1 x2 m2 x1 m1 + m2। তাহলে এই মেথড অনুসারে যদি করি তাহলে m1 এর মান কত? 5 * x2 কত? 9 + m2 হচ্ছে 3 আর x1 কত? 1 ভাগ হচ্ছে 5 + 3। সিমিলারলি y = m1 y2 + m2 y1 ভাগ m1 + m2। এই অনুসারে যদি করি 5 এই যে m1 এর মান কিন্তু 5 তাই বসেছি প্লাস y2 12 প্লাস m2 y1 4 ভাগ হচ্ছে m1 + m2। এখন তোমার যদি রিটেন পরীক্ষা কখনো এরকম ভাবে কোশ্চেন আসে তাহলে আমরা কিন্তু এই পদ্ধতিতে করে ফেলতে পারবো। এই সূত্র তোমাদের ইন্টারমিডিয়েটের বই আছে, ককটেল বই আছে, ইউসিসি শীটে থাকবে, কিংবা তোমরা অলরেডি জানো। এখন কেন আমি বলবো যে তোমাদের রিটেন ফোকাস করতে হবে বেশি, কিন্তু এমসিকিউ এর উপরেও আমাদের জোর দিতে হবে, প্যারালালি মার্কস কম থাকবে। এর কারণ হচ্ছে খেয়াল করে দেখো, এই পদ্ধতিটার সাথে তোমরা সবাই অ্যাডজাস্টেড। এটা করতে গেলে যে জিনিসটা ঘটে, দুইটা কাজ ঘটে। আমাদের অভিজ্ঞতা থেকে বলি, অনেকে এই m1 x2 এই পেজটাকে কাটাকাটি করে ফেলে এবং কারো কারো এটা জড়তা চলে আসে এবং স্লো হয়ে যায়। তার কারণে আমাদের এই পদ্ধতি রিটেনের জন্য করতে হবে, পাশাপাশি এমসিকিউর জন্য এই অঙ্কটা একটু ভিন্ন অঙ্কে দেখবো, তখন দেখবা যে নির্ভুলভাবে অঙ্ক হয়ে যাবে। আমি একটু দেখাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই ব্যাপারটি যদি ভিন্নভাবে দেখি, ধরো এই দুইটা বিন্দু অনুপাত হচ্ছে 5:3। আমি অনুপাতটাকে রিভার্স করে ফেলবো। এখানে যদি 3 লিখি আর এখানে যদি 5 লিখি, তাহলে আমি যখন x বের করব, x গুলো গুণ দিব। 3 একে 3 যোগ 5 একে 5 * 45, নিচে হচ্ছে এটা যোগ এটা 3 যোগ 5, তাহলে দেখো 48 ভাগ 8 দ্যাট মিন্স 6। y y গুণ দিব 3 4 12 প্লাস 5 বড় 60 ডিভাইডেড বাই 3 যোগ 5 দ্যাট মিন্স 72 ভাগ 8 অর্থাৎ 9। এই পদ্ধতি যদি ফলো করো তাহলে দেখবা অঙ্ক কখনোই ভুল হবে না এবং খুব দ্রুত করতে পারবে। অন্তর্বিভক্তের বেলায় এই চিহ্নগুলো মাঝখানে প্লাস হয়, বহির্বিভক্ত হলে শুধুমাত্র মাইনাস হয়। এই জিনিসটা তোমরা জানো। তাহলে আমি কি বলছি, আগেরটাও করতে হবে, পরেরটাও করবে। এখন আমরা ক্লাসে কি করব? আমাদের ক্লাসে দেখো, আগের পদ্ধতিটা যদি তোমাদের শীটে দেওয়া থাকে আর একটু পরামর্শ দিয়ে দিই শুধুমাত্র, আর এটাকে যদি আমি এক্সপ্লেইন করে দেখাই, তাহলে তোমরা আগেরটাও বলবে, এটাও বলবে। কিন্তু আমি যদি শুধুমাত্র আগের পদ্ধতিটা পড়ালাম, তাহলে তোমরা একাডেমিকও সেটা করেছো, এখানেও সেটাই করেছো, আর এটা আমি দেখালাম না, তখন তোমাদের তো আলটিমেটলি লস হবে। দ্যাটস ওয়াই আমি বলবো দুইটাকে ফোকাস করতে হবে, কিন্তু কম্পারেটিভলি এমসিকিউ তে আমরা বেশি ফোকাস করব, কারণ এমসিকিউ পদ্ধতিগুলো তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। ধরো পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখে। আচ্ছা, তোমরা যদি কোনো কিছু না বোঝো তাহলে কিন্তু একটু কমেন্ট করো, যে কিছু যদি না বুঝে থাকো তখন কিন্তু আমি সেটা রিপিট করতে হবে। যদি কেউ না বুঝো একটু কমেন্ট করো, আমি এই জিনিসগুলো অবজার্ভ করব। পরের অঙ্কে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে ফেলবা যদি রিপিট করা লাগে। আর একান্তই যদি তোমাদের একটু সমস্যা হয়, তোমাদের আরেকটা ফ্যাসিলিটিস আছে, যেহেতু এটা ফেসবুক গ্রুপে লাইভে যাচ্ছে, তোমরা যদি একটু ভিডিওটা আবার দেখো তখন দেখবে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রথমবার অনেক কিছু আমাদের বুঝতে সমস্যা হয়। যখন চ্যাপ্টার টু চ্যাপ্টার পড়াবো সমস্যা নেই, তখন তো একদিনে একটা মতো চ্যাপ্টার বা কখনো খণ্ডাংশ পড়াবো, সেটা ভিন্ন। আজকে যেহেতু ওভারঅল ম্যাথ নিয়ে আলোচনা করছি, এই কারণে হয়তো বা আজকে সবগুলো জায়গাতে একটু একটু করে টাচ করার চেষ্টা করব। এরপরে যাই আমাদের খুবই কমন একটি অংশ, আমি অনুমানের উপর বিন্দু লিখছি 2 7 3 - 4। এরকম তিনটি শীর্ষবিন্দুতে
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আসে। ঠিক আছে, দেখা যায় ক্ষেত্রফল নির্ণয় আসে। এর জন্য আমাদের ফর্মুলা হাফ ইনটু এরকম ভাবে অনেকে পড়েছ x1 x2 x3 y1 y2 y3 1 1 1। রিটেন পদ্ধতিতে করতে গেলে এই ফর্মুলা লাগবে, অথবা এটাকে ভাঙলে অনেকে কিভাবে করেছে হাফ ইনটু x1 y2 y3 x2 y3 y1 প্লাস x3 y1 y2। এখন এই পদ্ধতিতে x1 y1 x2 y2 x3 y3 আমরা সবাই জানি, জাস্ট সূত্রটা ফেলে দিলে অঙ্ক সূত্রটা করতে পারো, বই থেকে করেছো। তো এটা হচ্ছে রিটেন পদ্ধতি, তোমাকে এভাবে করতে হবে, আদার্স কোনো উপায় নেই, যেটা তোমরা মোটামুটি পারো। কিন্তু এটাকে একটু ভিন্নভাবে দেখো, তাহলে দেখো অঙ্কটা তোমাদের শুধু সহজ হয়ে গেছে। এমসিকিউ এর জন্য আমরা কিভাবে করাবো। এমসিকিউ হচ্ছে এই তিনটা বিন্দুর যে কোনো একটি বিন্দুকে আমি মূলবিন্দু বানাবো 0 0। যে কোনোটাকে বানালে ভাই, ধরো আমি প্রথমটাকে বানালাম, এটাকে 0 0 বানাতে গেলে এখানে প্লাস 1 করতে হবে, এখানে মাইনাস 1 করতে হবে। আমি কিন্তু এটাকে করেছি, তুমি চাইলে এটাও করতে পারো, এটাও করতে পারো। ধরো আমাদের নিয়ম নেই যে একটাকে করতে হবে, যে কোনো একটা করলেই চলবে। যে কাজটি করলে এই পয়েন্টটা 0 0 হবে, আমরা সবাই কপি পেস্টের সাথে পরিচিত। এটা এখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করব এবং এই জায়গায় পেস্ট করব, করে এটার কাজ শেষ। দেখো এই ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্ডিকেট করবে তোমাকে কি কাজ করতে হবে বাকি দুইটাতে। তাই এটা 0 0 করতে যে কাজ করা লাগবে তা কপি করে বাকি দুইটাতে পেস্ট করেছি। এরপরে এটার আউটপুটটা হবে 2 + 1 3 7 - 5 that is 2 3 + 1 অর্থাৎ 4 -4 -5 তার মানে -9। এই যে একটা নির্ণায়ক দাঁড়াবে, আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সূত্রে একটা হাফ আছে। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। বাকি প্রসেস আমরা করতে পারি -27 -8, তার মানে -35/2। এখন এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঋণাত্মক এসেছে, ক্ষেত্রফল কিন্তু কখনো ঋণাত্মক হয় না। তুমি যদি প্রপার ক্যালকুলেশন করার পর কখনো ঋণাত্মক ভ্যালু আসে, জাস্ট লিখিত হলে এই লাইনটা লিখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, তাই ধনাত্মক অ্যান্সারটুকু নিবা। আর এমসিকিউ হলে তো অনুধাবন করতে হবে, লেখার কোনো প্রয়োজন নেই, 35/2 দিবা। কেউ কিন্তু ভুল করে বা ঋণাত্মক অ্যান্সার দিও না, অপশনে কিন্তু থাকে। ইউনিভার্সিটিতে তোমাদের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এমসিকিউ তে যে কোশ্চেনগুলো আসে তার ভুল করলে অপশনের উত্তরগুলো মোস্ট অফ দা কেস পাওয়া যায়। এজন্য পরীক্ষার হলে কেউ ভুল করলে বুঝতে পারে না যে তার ভুল হয়েছে, অর্থাৎ এই সিলি মিস্টেকগুলো করবা না। এগুলো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেস দেখলাম। আমি আরেকটা স্থানাঙ্ক থেকে আরেকটা ম্যাথ নেব, স্থানাঙ্কের লাস্ট ম্যাথ নেব, এরপর অন্য চ্যাপ্টারে চলে যাব। ধরো একটি সামান্তরিক আঁকলাম, তার তিনটি শীর্ষবিন্দু -3 -5 8 -4 -7 2 নিলাম। তোমাদের বইয়ে চারটা চতুর্ভুজ আছে, সামুদ্রিক, রম্বস, বর্গ এবং আয়তক্ষেত্র। এই চারটার বেলায় এরকম দুই ধরনের কোশ্চেন আসে। তিনটি শীর্ষবিন্দু দিয়ে প্রথমত কোশ্চেন আসে যে চতুর্থ শীর্ষবিন্দু কত এটা বের করা, আর দ্বিতীয়ত আসে এটার ক্ষেত্রফল বের করা। তা আমি দুইটা টপিকে তোমাদের পড়াবো, প্রথমে চতুর্থ শীর্ষবিন্দু পড়াই। এখন এবার আসো এটা একাডেমিক মেথড কি, অর্থাৎ রিটেন পদ্ধতি। রিটেন পদ্ধতি করতে গেলে আমাদের এই কর্ণ যোগ করতে হয় এবং এই কর্ণ যোগ করতে হয়, এবং এই বিন্দুটাকে ধরে নিতে হয় xy। তাহলে আমরা জানি আয়ত, বর্গ, রম্বস শব্দের প্রত্যেকই কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই কর্ণের মধ্যবিন্দু যত হবে এই কর্ণের মধ্যবিন্দু সেম হবে। তাহলে মধ্যবিন্দুর সূত্র কি, এই যে এটার মধ্যবিন্দু কত x + 8/2 এবং y - 4/2, এটা হচ্ছে এই কর্ণের মধ্যবিন্দু। তারপর যদি এই কর্ণের মধ্যবিন্দু বের করি তাহলে এটা কি দাঁড়াবে -3 -7/2, -5 +2/2। এই হচ্ছে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। পরে আমরা কি করি, এই মধ্যবিন্দুর সাথে এটা সমান করে x এবং y বের করি। এটা তোমরা অলরেডি বুঝে গিয়েছো কিভাবে করতে হবে। এই প্রসেস তোমাদের শীটে দেওয়া থাকবে, এই প্রসেস তোমাদের বইয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তো একটু কমেন্ট, এখানে একজন
স্যার আস্তে আস্তে বুঝান, এই ক্লাসটা কি ইউসিসি পেজে সেভ করা থাকবে? হ্যাঁ, তোমরা যে গ্রুপে এখন ক্লাস করছো সেখানে সেভ করা থাকবে। আর আরেকজন বলেছে আস্তে আস্তে বুঝাতে, হ্যাঁ ঠিক আছে, আমি আরেকটু স্লো হবো, সমস্যা নেই। আমি যেটা পড়াচ্ছি সেটা জেনারেল স্পিড, হয়তো তোমরা নরমাল একটা ক্লাস হলে সেটা বুঝতা, এরপর আমি চেষ্টা করবো আরেকটু স্লো হতে। এরপরে আর কেউ যারা আছো, আর কার কোনো কমপ্লেইন থাকলে তোমরা বলতে পারো। যদি তোমাদের সাউন্ড ক্লিয়ার না থাকে সেটাও বলতে পারো, যদি তোমাদের ভিডিও ক্লিয়ার না থাকে সেটাও বলতে পারো, কিংবা যদি আমাকে স্লো পড়াতে হয় সেটাও বলতে পারো, বোর্ডে লেখা যদি ক্লিয়ার বোঝানো যায় সেটাও বলতে পারো। তোমাদের কথাগুলো, সমস্যাগুলো জানাও, আমি নিজে অবজার্ভ করবো এবং আমাদের টিম আছে তারাও সেটা দেখছে। তোমাদের পার্টিসিপেশন থাকতে হবে ক্লাসের সাথে, কারণ যেহেতু প্রযুক্তি, জেনারেল ক্লাস হলে তো আমাদের ইন্টারাপশন হতো না, যেটা এখন প্রযুক্তি যে কোনো কিছু হতে পারে। আমাদের সাইড থেকে সমস্যা ইনশাআল্লাহ হবে না আশা করি, এটা যে কোনো এরপর হতে পারে, তো তোমরা কমেন্টে সেটা জানিয়ে দিও। একজন বলেছে সাউন্ড তো ক্লিয়ার না, এটা কি শুধুমাত্র একজনের প্রবলেম নাকি সবারই প্রবলেম? ওকে, রিপ্লাই করতে বলেছে কোশ্চেনটা, ঠিক আছে আমি রিপ্লাই করছি। এটা হচ্ছে একটা চতুর্ভুজ, তার তিনটি শীর্ষবিন্দু দেওয়া ছিল। এখন চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করছি আমি অঙ্ক। আমি ধরে নিলাম চতুর্থ শীর্ষবিন্দু হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি নাম দিই এ বি সি ডি, সামান্তরিক। তাহলে এটা হচ্ছে আমাদের বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু তো জানি x1 + x2/2, y1 + y2/2। আর এটা হচ্ছে আমাদের এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, x1 + x2/2, y1 + y2/2। এরপরে কাজ কি, এসি কর্ণ এবং বিডি কর্ণের মধ্যবিন্দু সেম, তাই এইটা সমান ধরা যায় এইটা। তখন x + 8/2 = -3 - 7/2 ধরলে আমরা এখান থেকে x এর মান পাবো। সিমিলারলি এটা সমান এটা যদি ধরি তাহলে y এর মান পাবো। এগুলো তো হচ্ছে আমাদের একাডেমিক প্রসেস, যেটা লিখিত আকারে রিডিং করলে তোমাদের বোঝা যায়। তোমরা তোমাদের হাতে অলরেডি যারা ভর্তি হয়েছে তাদের হাতে ককটেল বই চলে গেছে, সেখানে তোমরা এটা দেখতে দেখো রিডিং পদ্ধতি দেয়া আছে, ঠিক আছে। এখন আমি তোমাদের এমসিকিউ পদ্ধতিটা বলি, যেটা খুব দ্রুত অঙ্ক করতে পারবে। এখন কেউ যদি শুধুমাত্র রিটেন পড়ে থাকো, ধরো কোচিং করলে না, তুমি কোচিং এ নিয়মিত ক্লাস করছো না, এমসিকিউর উপর ফোকাস করছো না, যে টিচার কি পড়াচ্ছে, তুমি শুধুমাত্র বই পড়ছো আর একাডেমিক বই পড়ছো, পদ্ধতি জানো না, তাহলে এই কোশ্চেনটা যখন পরীক্ষা আসবে, হ্যাঁ আসে, শুধু আসবে না, এটা ডিউর কোশ্চেন। বিন্দুগুলো সেম না, কারণ আমি অনুবাদের উপর লিখেছি, কিন্তু এক্স্যাক্টলি সেম নাম্বার কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, অন্যান্য ইউনিভার্সিটিতে এসেছে। তখন একটা স্টুডেন্ট তো সেই এই মেথডে করবে, তাহলে তার সময় লাগবে কত? ডেফিনেটলি 1 মিনিটস এর মতো লাগবে। কিন্তু খেয়াল করে দেখো, কেউ যদি বিকল্প একটি পদ্ধতি চালো, অঙ্কটা করে ফেলতে পারবা মাত্র 10 মিনিট। এই ছিল আমাদের একটি চতুর্ভুজ, যার শীর্ষবিন্দু এই তিনটি দেওয়া আছে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের করণীয় কাজ হচ্ছে যে পয়েন্টটা বের করতে হবে, এটা আননোন থাকতে পারে, এটা বা এটা, যেটাই আননোন থাকুক, যে পয়েন্টটা অজানা থাকবে তার অপোজিট পয়েন্টটাকে আমরা মাইনাস করব, আর বাকি দুইটাকে আমরা প্লাস করব। अगेन বলছি, যে পয়েন্ট আমরা বের করব তার বিপরীত বিন্দুটাকে মাইনাস করব এবং বাকি দুইটা হচ্ছে প্লাস করব। তাহলে দেখো এই দুইটা প্লাস করে এটা বিয়োগ করে দিই, করি -3 এবং -7 প্লাস করলে হয় -10, সেখান থেকে 8 বিয়োগ দিলে হয় -18, তাহলে এটা হচ্ছে -18 ভুল। এবার আসো y, এটা -5 এবং এই 2, এই দুটো প্লাস করলে হবে -3, সেখান থেকে -4 বিয়োগ, তাহলে -4 বিয়োগ করলে এটা আসবে কত? 1, তার মানে এটা হচ্ছে 1। তাহলে -18 1 এই হলো চতুর্থ শীর্ষবিন্দু। কিন্তু এই কনসেপ্ট যদি তুমি ট্রাপিজিয়ামের বেলায় অ্যাপ্লাই করতে চাও, ট্রাপিজিয়াম কিন্তু আসবে না কোশ্চেন, তারপর বলছি এটা ট্রাপিজিয়াম এই নিয়ম ফলো করবে না, কিন্তু বাকি চারটা আয়ত, বর্গ, রম্ব, সমদ্বিক প্রত্যেকটাই এই নিয়ম ফলো করবে সুন্দর করে। যে এটা যদি আননোন থাকতো, ধরো এটা বের করতে হতো, তখন এই দুইটা যোগ করে দিয়ে এটা বিয়োগ করে দিতাম। মেন কথা হচ্ছে অপোজিটটা মাইনাস হবে, বাকি দুইটা প্লাস করতে হবে। তাহলে এই সিস্টেমে যদি যোগ বিয়োগ পারো তাহলে অঙ্ক করে ফেলতে পারবো অল্প সময়ে, ঠিক আছে। যদি কেউ না বুঝে থাকো তাহলে
কমেন্ট করতে পারো। হ্যাঁ, দু একজন করেছিল যে ক্লিয়ার না, পরবর্তীতে দেখছি যে আবার পিছন থেকে অনেকে বলছে সব ক্লিয়ার, অল ক্লিয়ার। তার মানে এটা বোঝা যাচ্ছে আমাদের সাইড থেকে ক্লিয়ার, আর যার এখানে ক্লিয়ার না তার ওখানে হয়তো স্পেসিফিক রিজনে তোমার নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে। অতএব তোমরা যদি এটা ক্লিয়ার হও তাহলে মোটামুটি। আরেকজন বলেছে স্যার আবার একটু রিপিট করতে। ওকে ওকে ঠিক আছে, রিপিট করছি। দেখো এই যে এই পয়েন্টটা আমাদের ছিল না, আমাদের এই দুইটা পয়েন্ট ছিল, তাহলে এটা আর এটা যোগ করে দিই, তাহলে -3 এবং -7 যোগ করলে এটা হয়, এখান থেকে 8 বিয়োগ যাবে তাহলে -18 হবে। এটা হচ্ছে পেয়েছি ঘুষ। আর কোটের বেলায় এই যে এটা -5 এবং এটা +2, মানে এই গুলো তো যোগ হবে, তারপর সেখান থেকে এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ হচ্ছে -4, তখন এটা আসে 1, তার মানে -18 1। এই হচ্ছে চতুর্থ শেষ বিন্দু। আমি এক কাজ করি, তোমাদের আরেকটা অঙ্ক লিখি তাহলে তোমাদের ক্লিয়ার হবে। চিত্রটা সেভে রাখলাম, সামুদ্রিক। আমি সিম্পল বিন্দু লিখি, সব পজিটিভ লিখি, তাহলে বুঝতে শুরু 5 2 9 7 2 4 মনে করো। এবার এটা অজানা, আমি এটা বের করব, তাহলে কি করতে হবে, এই দুটো যোগ করতে হবে, তাহলে 2 প্লাস এই 9 বিয়োগ হবে এটা 5, তাহলে কত 6। এবার y, এটা তো অপোজিট, তাহলে এই দুটো আবার প্লাস করো, 4 প্লাস 7 মাইনাস হচ্ছে 2, তার মানে এবার কত 9, তার মানে এই পয়েন্ট হচ্ছে 6,9। যে পয়েন্টটা বের করব তার বিপরীতটা মাইনাস করব আর বাকি দুইটা প্লাস করব, এই হচ্ছে ফ্যাক্ট। বুঝছো, এই দুইটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। জিনিসটা বুঝতে হবে, বুঝলে প্র্যাকটিস করলে সময় লাগবে 5 থেকে 10 সেকেন্ড, আর আগের মেথডে করলে সময় লাগবে 50 থেকে 60 সেকেন্ড। তোমাকে টাইম সেভ করতে হবে, পরীক্ষা টিকতে গেলে টাইম সেভ করতে হবে। যারা ইউনিভার্সিটিতে টিকে এবং টিকে না, এদের মাঝখানে কিন্তু জ্ঞানগত পার্থক্যটা খুব কম থাকে, এটা সত্য। সবাই কিন্তু অঙ্ক পারে, পরীক্ষার হলে বের হয়ে একটা কমন আফসোস থাকে সবার যে ইস আরেকটু সময় পেলে সব পারতাম। তার মানে কি, পারা না পারা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে টাইমকে প্রপার ইউটিলাইজ করা। এর জন্য তোমাদের অবশ্যই এই শর্টকাটও করতে হবে এবং কনসেপ্টটাও করতে হবে। তুমি যদি শুধু কনসেপ্ট দিয়ে পড়ো তাহলে ডিউতে টিকবে না, কারণ টাইমের শর্ট করবা। আবার যদি শুধু শর্টকাট পড়ো তাহলে কিছু কনসেপশনাল ম্যাথ আছে সেগুলো পারবে না, তাহলেও বিপদে পড়বা। তোমাকে দুইটাকে অ্যাডজাস্ট করতে হবে, শর্টকাটও করতে হবে, কনসেপ্টও ক্লিয়ার করতে হবে। আর এই দুইটা জিনিসে তুমি পাবা ইউসিসি কোচিং, কারণ ইউসিসি দুইটার জন্য বেস্ট। এরা শুধুমাত্র রিটেনের জন্য ফোকাস করে না, অথবা শুধুমাত্র আজগুবি শর্টকাটও দেখায়। এখানে আমাদের টিচার প্যানেল সবাই তোমাদের টেকানোর জন্য যে কাজটা করণীয়, রিটেন এবং এমসিকিউ কম্বাইন করে পড়া, সেই জিনিসটা আমরা করে থাকি। তার জন্য তোমরা টিল দ্য এন্ড ইউসিসির সাথে থাকো, তোমাদের আশা করি ইনশাআল্লাহ একটা পারফেক্ট প্রিপারেশন হবে ভর্তি পরীক্ষার জন্য। আমি চলে যাই পরবর্তী ম্যাথে। ধরো সরল রেখা, আমি একটা অঙ্ক লিখি তারপর তোমাদের পড়াচ্ছি। আমি অঙ্কটা লিখছি, y অক্ষের সমান্তরাল। আমার কাছে কোনো আমি শীট নিয়ে আসি না, কোনো কোশ্চেন নিয়ে আসি না, তার জন্য কোশ্চেনের যে ডাটা গুলো সবগুলো হঠাৎ করে লেখা, তো এই জন্য ক্যালকুলেশনে একদম আদর্শ মান নাও আসতে পারে। তোমাদের কাজ হচ্ছে নিয়মটা শেখা। আমি বলছি এত অক্ষের সমান্তরাল এবং 4x - 3y + 2 ও 7x + 4y - 7 = 0। দুইটা সমীকরণ লিখেছি, এত রেখা দ্বয়ে এত রেখা ছেদ বিন্দুগামী রেখা সমীকরণ। এই কোশ্চেনটা তোমরা সবাই পরিচিত, এই নিয়মের তোমাদের একাডেমিক পরীক্ষায় প্রচুর পরিমাণ বোর্ডে এই কোশ্চেনগুলো আসে এবং আমাদের ভর্তি পরীক্ষাও আসে। ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, প্লাস অন্যান্য ভার্সিটিতে এসেছে এমসিকিউতে। রিটেন তো মাত্র গত বছর শুরু হলো, তো এগুলো কিন্তু রিটেনের জন্য কমন, প্লাস এমসিকিউর জন্য কমন।
এখন আসো তোমাদের পদ্ধতি শিখাই। এর জন্য তোমাদের একটা চিত্র জানতে হবে। এখানে আমাদের x অক্ষ y অক্ষ মূলবিন্দু, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা যার সমীকরণ আমরা জানি y b, আর এই হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা যার সূত্র জানি x a। আমরা কিন্তু সূত্র এটা জানি। তাহলে y b, x a, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল রেখার সূত্র কি? x a। তার মানে এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক সামনে এগোতে হবে। তাহলে x a, তাহলে a এর মানটা লাগবে, আর a এর মানটা কোথা থেকে পাবো? সেটা পাবো এই দুই রেখার ছেদ বিন্দু থেকে, এই দুই রেখার ছেদ বিন্দু থেকে। তাহলে ছেদ বিন্দু বের করা তো আর এখন আমি পড়াবো না। ছেদ বিন্দু মানে হচ্ছে সমাধান, বেসিক সমাধান। তোমরা চারটা পদ্ধতিতে সমাধান করেছো, ক্লাস 9 থেকে এটা করেছো, 8 থেকে যদিও শুরু হয়েছে 9 থেকে শেষ হয়ে গেছে। অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, নির্ণয়। তার মধ্যে নির্ণয় আর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি একটু টাফ, এই দুইটা বাদ দিয়ে তোমাদের জন্য সুবিধা হচ্ছে সমাধান বের করার জন্য অপনয়ন আর হচ্ছে প্রতিস্থাপন, এই দুইটা যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারো, যার যে পদ্ধতিতে ইজি হয়। ওকে, তারপর রিটেনে শর্টকাট ইকুয়াল টু কোশ্চেন আনসার। না, রিটেনে যদি শর্টকাট দাও তাহলে কিন্তু জিরো পাবো, জিরো। রিটেনের জন্য রিটেন পদ্ধতি ফলো করতে হবে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তুমি যদি ক্যালকুলেশনে দক্ষ হও, ক্যালকুলেশন স্কিপ করতে পারো, এক্ষেত্রে টিচার নাম্বার কাটবে না, কিন্তু প্রসেস লিখে আসতে হবে। আর এমসিকিউ জাস্ট তুমি যদি অনু অপু 10 20 করে আন্দাজের উপর গোল্লা বাড়াত করো, তাহলে তুমি ঠিক হলে নাম্বার পাবে। সেক্ষেত্রে তুমি কারো কাছ থেকে দেখে দাও বা অনুমান করে দাও, সেটা ফ্যাক্ট না। লেখাটা আরেকটু বড়। আচ্ছা, এই দিক থেকে শুরু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন এবার আসো অঙ্কে আসি। y অক্ষের সমান্তরাল রেখার বেসিক ফর্ম হচ্ছে x a। তাহলে এই এর মান বের করার জন্য এই দুইটার সমাধান করতে হবে। এখন সমাধান করে মনে করো আসলো, আমি অনুমানে লিখছি, ধরো 13/12 17/15, মনে করো এরকম ভাবে একটা সেট বিন্দু আসলো, তখন সূত্র হবে x a যেহেতু, তার মানে x 13/12, তার মানে 12x - 13 0। এই হবে অ্যানসার। এটা কিন্তু আমি অনুমানে লিখছি, পারফেক্ট না। এখন আমার কথা হচ্ছে যেটা, তোমরা যদি সেট বিন্দু বের করতে পারো তাহলে অঙ্কটা হয়ে গেল। এই সেট বিন্দু বের করতেই কিন্তু আমাদের অনেক সময় চলে যাবে। তাই রিটেনে এভাবে করতে গেলেও এমসিকিউ তে কিন্তু আমরা এই পদ্ধতি ফলো করলে টাইম কভার হবে না। নির্দিষ্ট বরাদ্দ কিন্তু যে সময় আছে 40 সেকেন্ডের ভিতরে তোমার গোল্লা ভরাট পর্যন্ত হবে না। তাই তোমাকে কি করতে হবে? অবশ্যই বিকল্প পদ্ধতি জানতে হবে। এবার আসো আমি বিকল্প পদ্ধতিটা তোমাদের ডিসকাস করি। তার জন্য তোমাদের দুইটা লাইন মনে রাখতে হবে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। এই সরলরেখার সমীকরণে কোনো x নাই। এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, এই সমীকরণে কোনো y নাই। তার মানে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? x অক্ষের সমান্তরাল সরলরেখায় কোনো x থাকবে না, y অক্ষের সমান্তরাল সরলরেখায় কোনো y থাকবে না। এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এই লাইনটা তোমরা একটু সুন্দর করে খাতায় লিখে নিও। x অক্ষের সমান্তরাল সরলরেখায় x থাকবে না, y অক্ষের সমান্তরাল সরলরেখায় y থাকবে না। তাহলে যেহেতু বলেছে y অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের কি থাকবে না? y থাকবে না। যে অ্যানসারটা আমাদের হবে সেই অ্যানসারে কোনো y থাকবে না। এবার মজার কথা কি জানো, মাঝে মধ্যে এরকম কোশ্চেন আসে, চারটা অপশন এরকম ভাবে, ধরো a অপশন 5x - 7y + 2 = 0, b অপশন 3x - 7 = 0, c অপশন 7y + 5 = 0, এবং d মনে করো 2x - 7y + 3 = 0। এখন যদি এই প্রশ্নটার এই চারটা উত্তর থাকে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে উত্তর এটা দিয়ে দিতে পারো। কারণ কি, স্যার বলেছে কি, মানে আমি বলেছি y অক্ষের সমান্তরাল সরলরেখায় y থাকবে না। তাহলে এই চারটা অপশনের মধ্যে y বিহীন কি অপশন আছে? b। তাহলে কিন্তু অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, সরাসরি এই কথাটা মাথায় রাখলে উত্তর দেখা যাবে। যদি এরকম একটা থাকে, কিন্তু যদি দুইটা অপশন এরকম থাকে, তাহলে ডেফিনেটলি কি করতে হবে? তোমাদের অঙ্কটা করতে হবে। এবার সব অঙ্কের পদ্ধতি শিখাই, তখনও কিভাবে দ্রুত অঙ্ক করবা। আমি ওই দুইটা সমীকরণ এখানে লিখছি।
আবারও লিখলাম। তাহলে এই হচ্ছে দুইটা সমীকরণ। তাহলে y একটা সমান্তরাল বিধায় y থাকবে না, তোমার কাজ হচ্ছে সমীকরণ থেকে y কে আউট করে দাও। দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, যদি দুইটা সহগ সমান করে প্লাস করে দেই তাহলে কিন্তু y বাদ হয়ে যাবে। খেয়াল করো দুইটা সহগ সমান করতে গেলে কি করা লাগবে, এটাকে গুণ দিতে হবে 4 দিয়ে আর এটাকে গুণ দিতে হবে 3 দিয়ে। দিলে কি হবে আমরা দেখি, 4 দিয়ে গুণ দিলে হবে 16x 12y 8 0, আর এটাকে 3 দিয়ে গুণ দিলে হবে 21x 12y 21 0। এটাকে 4 দিয়ে গুণ দিলে এটা হবে, এটাকে 3 দিয়ে গুণ দিলে এটা হবে। এরপর আমরা যোগ করে দিই, এটা কাটা, তাহলে 21 আর 16 কত 37x 21 থেকে 8 গেলে কত 14, সরি 10 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার, এক্স্যাক্টলি অ্যানসার এটা। দেখো খুব সুন্দর করে অঙ্কটা হয়ে গেল। x অক্ষের সমান্তরাল যদি বলতো তাহলে x কে আমরা যে কোনো প্রকারে বাদ করে দিতাম, y একটা সমান্তরাল বলেছে তাই আমি y টাকে বাদ করে দিয়েছি, তখন বাকিটুকু যা থাকবে সেটা হয়ে যাবে অ্যানসার। তোমরা এমসিকিউ পদ্ধতিতে এই পদ্ধতি যদি ফলো করো তাহলে অঙ্ক তোমাদের দ্রুত হবে। আই থিংক বুঝতে পেরেছো। যদি ক্লিয়ার হও তাহলে বলো, কারো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি রিপিট করব, আর না হলে পরের অঙ্কে যাব। একজন বলেছে ভাইয়া যদি সাইন কস দিয়ে থাকে তখন, ভাই সাইন কস দিয়ে সেট বিন্দু অঙ্ক আসবে না। সাইন কসের ব্যাপার আসে হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখার দূরত্ব, সেটা আলাদা টপিক। আমরা যখন সরলরেখা পড়াবো তখন তোমাদের এটা ডিসকাস করব, যেদিন শুধুমাত্র সরলরেখা পড়াবো। টেনশন করার কিছু নেই, যেহেতু আজকে প্রথম ক্লাস তাই আমি একটু বিক্ষিপ্তভাবেই যাব। আমি এখন পরবর্তীতে চলে যাই বৃত্ত চ্যাপ্টার থেকে, তোমাদের একটু পড়াই। এটা তখন আমি সরলরেখা পড়িয়েছি, প্রচুর টপিক আছে সরলরেখায়। আমি যখন একদিন বা আমাদের টিচার যখন একদিনে তোমাদের একটা ক্লাস শুধু সরলরেখার উপরে নেবে তখন তোমাদের অনেক টপিক ক্লিয়ার করে দিবে, ভয়ের কিছু নাই। আমি জাস্ট একটা হিন্ট দিচ্ছি রিটেন এবং এমসিকিউ এর তফাৎটা কি, কেন আমাদের এমসিকিউ পড়তে হবে রিটেন করতে হবে, জিনিসগুলো বোঝানোর সুবিধা। এবার আসো বৃত্ত চ্যাপ্টারে আমি একটা কোশ্চেন লিখি, 2x² + 2y² - 6x + 8y + 2 = 0। এরকম একটি বৃত্তের সমীকরণ দিয়ে যদি বলা হয় বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে, আমরা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় খুব ইজিলি পারি এবং এটা খুবই সিলি কোশ্চেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 7-8 বার শুধু কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় এসেছে, এবং অন্যান্য ভার্সিটি সেটা যে ভার্সিটি বলো কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় আসে। বাট সমীকরণটা ফর্মুলা থেকে একটু সহজ দিয়ে দেয়। তো তোমাদের পরামর্শ হচ্ছে যে কোনো অঙ্ক বৃত্ত চ্যাপ্টারে যদি হয় তাহলে সহজ যাই থাকুক এটা দিয়ে ভাগ করে সমীকরণটাকে আগে জেনারেল আকারে নিয়ে তারপর তোমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেমন এটা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় আমরা করব, কেন্দ্র ও ব্যাসার্ধ। পরীক্ষা কিন্তু শুধুমাত্র কেন্দ্র কিংবা শুধুমাত্র ব্যাসার্ধ যে কোনো একটা আসে, আর এই ধরনের কোশ্চেন রিটেনে আসবে না। কিন্তু রিটেনের অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্যই বৃত্ত চ্যাপ্টারে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় পারতে হবে। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ এমসিকিউ তে আসে, তাই বলে কি তুমি শুধু রিটেনের অঙ্ক করবা? কারণ রিটেনের অঙ্ক যেটা আসে সেটা করতে গেলে কেন্দ্র ব্যাসার্ধ লাগবে, যদিও এখন পর্যন্ত বৃত্ত থেকে আসে নাই, কিন্তু আসতে পারে। তাহলে আমি ভাগ করি x² + y² 2 দিয়ে ভাগ করছি, -3x + 4y + 1 = 0। তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রের সূত্র হচ্ছে -c - f। এটা তো আমরা বের করতে গেলে x এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে সরাসরি কেন্দ্র বের হয়ে যায়। তাহলে এটাকে -2 দিয়ে ভাগ করলে 3/2 - 2 এটা আসে কেন্দ্র। আর ব্যাসার্ধটা কত হবে? √g², তার মানে 9/4 + f² - c। এটা পরে ক্যালকুলেশন করলে একটা মান আসবে। মোট কথা এটা হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় প্রসেস। তাহলে এবার আসো আমি পরবর্তীতে অঙ্কে যাচ্ছি, যে অঙ্কগুলোতে আসলে প্যাচ মারে।
x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস c ইকুয়াল টু 0। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু হোয়াট? এই হচ্ছে প্রশ্ন। 2 সেকেন্ডের ম্যাথ। কারণ আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে সূত্র হয় g স্কয়ার ইকুয়াল টু c, আর y অক্ষকে স্পর্শ করলে সূত্র হয় f স্কয়ার ইকুয়াল টু c। আমাদের জানা কথা, কিন্তু এই কোশ্চেনগুলো अवेलेबल পরীক্ষা আসে কিন্তু ভুল করে ফেলে। কিভাবে ভুল হয় একটু পরে দেখতে পাবো। এই যে এটা x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c হয়, তাহলে আমাদের সূত্র না সেটা হবে g স্কয়ার ইকুয়াল টু c। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে g স্কয়ার এর মান কত? g স্কয়ার এর মান হচ্ছে 4 ইকুয়াল টু c, তার মানে c এর মান কত? 4। আর যদি y অক্ষকে স্পর্শ করে বলতো তাহলে f স্কয়ার হতো 3 স্কয়ার ইকুয়াল টু c, তার মানে c ইকুয়াল টু 9। সুতরাং x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু c। একজন লিখছে বুঝি নাই। তাহলে আবার বলছি, এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু হোয়াট? প্রশ্ন। তাহলে এই হচ্ছে আমি লিখছি সূত্র, এটুকু হচ্ছে সূত্র। x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল c, y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু c হচ্ছে সূত্র। তাহলে এখন gfc কত একটু আমি দেখাই। এটাকে তো আদর্শ আকারে নিতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস 2 ইনটু x প্লাস 2 ইনটু 3 ইনটু y প্লাস c ইকুয়াল টু 0। আমরা জানি বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সুতরাং দেখা যাচ্ছে g এর মান হচ্ছে -2 আর f এর মান হচ্ছে কত? 3। g -2 আর f হচ্ছে 3। তাহলে এটাই আমি বলেছি যদি x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c, তাহলে g স্কয়ার -2 স্কয়ারটাকে আমি সরাসরি 4 লিখেছি। বুঝছো? আর একই ভাবে অঙ্কটা করেছি যদি y অক্ষকে বলতো তাহলে অঙ্ক কি হতো? এখন ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, একজন লিখেছে স্যার আগেরটা বোঝান। আগেরটা বলেছিলাম বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ যেভাবে থাকুক, যদি কোনো সহগ থাকে, যেমন এখানে সহগ নাই তাই সরাসরি সূত্র ব্যবহার করতে পেরেছি, কিন্তু যদি সহগ থাকতো 2 3 4 5 যে কোনো কিছু, তখন ওই সহগ দিয়ে ভাগ করে আগে এরকম আদর্শ আকারে নিয়ে পরে সূত্র ইউজ করতে হবে। যে ক্ষেত্রে কেন্দ্র বের করতে গেলে x এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। যেমন এটার কেন্দ্র কত যদি বলা হয়, এটার কেন্দ্র হচ্ছে এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 2, আর এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? -3। তার মানে এটার কেন্দ্র হচ্ছে 2 3। আশা করি বুঝে যাবে। এটার কেন্দ্র হচ্ছে 2 3। পরে ব্যাসার্ধ রুট g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। বারবার বলছে আবার বলেন আবার বলেন, একই জিনিস তো আবার বললে কোনটা যে বোঝাচ্ছি আবার আমি রিপিট করছি। ভাইয়া এই যে মনে করেন এই সমীকরণে যদি বলে কেন্দ্র কত, তাহলে কেন্দ্র বের করতে গেলে x এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ, x এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ, তাহলে এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? 2, আর এটাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে? -3। এই পাওয়া গেল আমাদের কেন্দ্র। ডাইরেক্ট কেন্দ্র বের করতে গেলে বলেছি x এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ সূত্র কি? রুট g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তার মানে সূত্র কি? রুট g স্কয়ার কত হবে? 4, f স্কয়ার হবে 9 মাইনাস c কত? আচ্ছা, এই ক্ষেত্রে তো c নাই। ব্যাসার্ধ যদি বের করতে বলে তখন তো বৃত্ত স্ট্যান্ডার্ড থাকতে হবে, তখন এই c এর যে মান থাকবে সেটা এখানে বসিয়ে দিতে হবে। হোয়াটএভার। এই হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। এবার আমি একটা অঙ্ক দেই, তোমরা সবাই করো। 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 12y প্লাস 16x মাইনাস c ইকুয়াল টু 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c ইকুয়াল টু 1। তোমরা সবাই একটু অঙ্কটা দ্রুত করে কমেন্ট করো।
একজন লিখেছে যে এত ইজি কোশ্চেনের এত সলিউশনটা বারবার, আসলে একটা দুর্বল স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট, একটা ভালো স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট, আমাদের সবাইকে পড়াতে হয়। আর মাঝে মধ্যে এরকম হয় যে একটা সিলি জিনিস মাঝে মধ্যে ঢুকে না। এটা আবার তুমি আজকে যে অঙ্কটা দ্রুত বুঝে গিয়েছো ম্যাথে, যে সহজ জিনিসটা বুঝে নেই, বায়োলজি কিংবা কেমিস্ট্রিতে গিয়ে দেখতে পারো সে খুব দুর্দান্ত বুঝে গিয়েছে, তুমি আবার পারো। এজন্য কাউকে ভাই ছোট করবে না, আমরা ভালো খারাপ সবাইকে নিয়ে পড়া। যে দুর্বল স্টুডেন্ট সেও আমাদের স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট সেও স্টুডেন্ট, কিন্তু কেউ ঠকবে না। আমাদের ক্লাসগুলো এমন ভাবে ডেকোরাইজ করা যে একটা টপিকের যে সময়টুকু আমরা ক্লাস দেব তাতে যে ভালো স্টুডেন্ট তার জিনিসগুলো কভার হয়ে যাবে, যে দুর্বল স্টুডেন্ট তার জিনিসগুলো কভার হয়ে যাবে। আর তোমরাও তো সবাই ফ্রেন্ড, সহপাঠী, একে অপরকে হেল্প করবা, এরকম ইনসাল্ট মূলক কথা বলবা না। আচ্ছা, কমেন্ট গুলো আসছে 36 64 ভাই, দুইটা উত্তর কেন হবে? 9 9 ম্যাক্সিমামে 9 এবং 16 এর মধ্যে আপ ডাউন করছো দেখা যাচ্ছে। আমি আরো 10 সেকেন্ড টাইম দেব করার জন্য, একটু ট্রাই করো। কোশ্চেন তো লেখাই আছে, এত বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত। আমি দেখবো কারা পারো। যারা এই অঙ্কটা করতে পারবা তারা আশা করি এমসিকিউ তে বৃত্ততে কোনো অঙ্ক আটকাবে না। সিম্পল একটা কোশ্চেন বলে দিলাম, সহজ কোশ্চেন, সবাই পারছো। আরেকজন সরি 36 x = 16 c = 16 9 16। আচ্ছা এবার আসো করি, তার মানে 9 16 এর মধ্যে আপডেট করছে। খেয়াল করে দেখো প্রথম কাজ কি, 2 দিয়ে ভাগ করা। x² + y² - 6y + 8x - c/2 = 0। এই হচ্ছে 2 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে। এখন যেহেতু বলেছি x অক্ষকে স্পর্শ করবে, তাহলে x অক্ষকে স্পর্শ করলে সূত্র কি, g² = c। g মানে কি x এর পার্ট, তাহলে কাজ করতে হবে এটা নিয়ে। আমি আগে y দিয়েছি, এটা নিয়ে যারা কাজ করেছো তারা প্রথমে ব্লাফ খেয়েছে। অতএব কাজ করতে হবে এটা নিয়ে। মাঝে মাঝে পরীক্ষায় এরকম x y উলটপালট করে দেয়, কিন্তু স্টুডেন্টরা কি করে সারা দিন মনে করে প্রথমত x পরে y শুরু করে দেয় প্রথমটা নিয়ে কাজ, যেটা তোমরা করেছো। যাদের 9 36 এই 18 এই রেজাল্ট করে এসেছে তারা এটা নিয়ে কাজ করেছে। আর যাদের 16 জোর উত্তরগুলো আসছে 16 32, তারা এই জায়গাটা ধরা খাবে। কিন্তু দেখো g স্কয়ারের মান কত, 4 স্কয়ার, আর c এর মান কত, পুরোটুকু -c/2। তাহলে c হচ্ছে -32। এটা হচ্ছে এক্স্যাক্টলি आंसर। আমার চোখে কারোর উত্তরটা পড়ে নাই, তার মানে -32 কেউ উত্তর দাও নাই। তাহলে খেয়াল করে দেখো একটা সিম্পল কোশ্চেন, অনেকে পার্টিসিপেট করেছো অঙ্কে, তার মানে তোমরা কি উত্তরটা করতে পেরেছো, কনসেপ্ট জানা, ফর্মুলা জানা, তাই তো তোমরা উত্তরটা লিখেছো। কিন্তু অ্যাডমিশন টেস্টে যদি এই কোশ্চেনটা আসতো, তোমরা যে উত্তরগুলো করেছো সেগুলো অপশনে থাকতো, তাহলে ম্যাক্সিমামে কি করে আসতো, ভুল করে আসতো। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো এগুলোই করে, এরা একটা সিম্পল কোশ্চেন দেয়, দিয়ে সিলে একটা প্যাচ মেরে দেয়, যার জন্য 90% স্টুডেন্ট ভুল করে ফেলে। অনলি যারা টিকে বা গুটি কয়েক স্টুডেন্ট এটা কারেক্টলি করতে পারে। তাহলে এই যে প্যাচগুলো মারে, এই প্যাচগুলো কি ইন্টারমিডিয়েটের বইয়ে আছে? নাই। তাহলে এই প্যাচগুলো শিখতে গেলে কি করতে হবে, আমাদের সাথে রেগুলার ক্লাস করতে হবে। আমাদের কাজটাই হচ্ছে ভাই আমরা তো তোমাদের কলেজের যে স্যাররা পড়েছে নিশ্চয়ই তারা অনেক ভালো জানে, কিন্তু তারা কি একটা একাডেমিক তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য পড়েছে, আর ভার্সিটি ভর্তি পরীক্ষা হয় তোমাদেরকে বাদ করার জন্য। সেখানে হচ্ছে জিপিএ 5 পাওয়ার জন্য, আর এখানে হচ্ছে তোমাদের বাদ করার জন্য কোশ্চেন করা হয়। এজন্য কোশ্চেন এরকম সিলি প্যাচ মারে। আর এই প্যাচ গুলো ক্লিয়ার করতে গেলে অবশ্যই এই রেগুলার ক্লাস করবা, আমরা সবকিছু ক্লিয়ার করে দেব। আমি বৃত্তে আর বেশি কথা বলবো না, আমি এখন চলে যাব কনিক্সে একটা কোশ্চেন করি, খুবই কমন কোশ্চেন, যেটা গত বছর এসেছে। গত বছর ঢাকা ইউনিভার্সিটি এসেছিল একটা অঙ্ক, 25x² + 16y² = 400। এটা একটা উপবৃত্তের সমীকরণ, তার উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা সমান কত? আমরা জানি উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে দুইটা, e = √1 - b²/a² অথবা √1 - a²/b²। মানে যেটা বড় হয় সেটা নিচে থাকে, এটা আমাদের সূত্র। তাই এই সমীকরণটাকে আদর্শ আকারে কনভার্ট করতে হবে। তাই আমি কনভার্ট করি
কনভার্ট করে এখানে লিখি 400 দিয়ে ভাগ করতে হবে 25x² / 400 কারণ ডান পাশে 1 রাখতে হবে 16y² / 400 400/400 কারণ রাইট হ্যান্ড সাইডটা 1 রাখতে হয় উপবৃত্তের আদর্শ আকার হচ্ছে x²/a²/y²/b² 1 যেহেতু ডান পাশে আদর্শ সমীকরণ 1 তাই ডান পাশে যে সংখ্যা থাকে সেটাতে ভাগ করতে হয় তাহলে 400 দিয়ে ভাগ করলে এই পাশে কি দাঁড়াবে এই পাশে দাঁড়াবে x² / 16 আর y²/25 তার মানে a ছোট b বড় তাহলে সূত্র হবে e √1 - a²/b² অর্থাৎ √1 - 16/25 পরে এটা ক্যালকুলেশন করলে গিয়ে উত্তর দাঁড়াবে 3/5 দেখো এই হচ্ছে একাডেমিক প্রসেস তুমি যদি একাডেমিক প্রসেসে করো তাহলে এই সিস্টেমে অঙ্কটা করতে হবে আগে আদর্শ আকারে নিতে হবে পরে সূত্র ফেলতে হবে পরে হচ্ছে আমাদের অঙ্ক বের করতে তাহলে এটা তোমাদের স্যাররা পড়িয়েছে এবার দেখো যদি বিকল্প চিন্তা করো তাহলে অঙ্কটা খুব ইজিলি কিভাবে হয়েছে এত কষ্ট করা লাগে উৎকেন্দ্রিকতার একটি মজার সূত্র আছে উপবৃত্তের জন্য e √, বড় মাইনাস ছোট বাই হচ্ছে বড় এই যে দুটি সংখ্যা আছে এদিকে দেখতে হবে এই দুটি সংখ্যার মধ্যে বড় ছোট তো তোমরা সবাই চিনো যেমন এখানে বড় কত 25 মাইনাস ছোট কত 16 বাই হচ্ছে বড় তার মানে √9/25 অর্থাৎ 3/5 5 সেকেন্ডে উৎকেন্দ্রিকতা বের হয়ে যাবে 5 সেকেন্ডে অধিবৃত্ত যদি হয় তাহলে এটা বড় প্লাস হয় আর উপবৃত্তের বেলে বড় ছোট হয় a বড় নাকি b বড় সেগুলো দেখতে হবে না দুইটা সংখ্যা আছে এই নিয়ে আমাদের উৎকেন্দ্রিকতা চলে আসবে আমি আরেকটা ম্যাথ তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি ধরো 2x² + 3y² = 1 এটার উৎকেন্দ্রিকতা কত এটা e = 1 এই অঙ্কটা যদি একাডেমিক মেথডে করো তাহলে কিন্তু অনেক টাফ হবে তোমাদের একটা হোমওয়ার্ক হচ্ছে যদি আমাকে দিতে হবে না তোমরা বাসায় সবাই এই অঙ্কটার উৎকেন্দ্রিকতা এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে একবার এসেছিল এই অঙ্কটার উৎকেন্দ্রিকতা তোমরা বেসিক নিয়মে করবা করে দেখবা তোমাদের কতটুকু টাইম লাগে এটা বাসায় স্টপওয়াচ বা কিংবা ঘড়ি দেখে দেখবা কতটুকু টাইম লাগে আমি মনে করি যে যারা একদম এক্সপার্ট তাদেরও এটা 25 থেকে 30 সেকেন্ড লাগে কিন্তু আমি তোমাদের যে মেথড করেছি সেখানে দেখো e √, বড় কত 3 ছোট কত 2 ভাগ হচ্ছে বড় অর্থাৎ √1/3 অ্যানসার শেষ ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো যে সবাই বুঝতে পেরেছে কিনা সবাই বুঝতে পেরেছে কিনা একটু কমেন্ট করো তাহলে আমি পরের অঙ্কতে যাব হ্যাঁ একজন কমেন্ট করেছে 1/√3 হ্যাঁ যারা করেছো তারা তো বুঝেছো অর্থাৎ এই প্রসেসে খুব দ্রুত অঙ্ক করা যায় ঠিক আছে যেহেতু কমেন্ট করছো কমেন্ট দেখে বোঝা যাচ্ছে সেটা হ্যাঁ ক্লিয়ার ওকে তাহলে এখন আমি পরবর্তী অঙ্ক করি পরবর্তীতে তোমাদের বীজগণিতে যাওয়ার আগে আমি একটু কঠিন অঙ্ক করি তোমরা এতক্ষণ তো তোমরা ভাবতে পারো যে তোমাদের সহজ সহজ অঙ্ক করেছি এবার একটু কঠিন অঙ্ক করি যে প্যাচ গুলো কি আমি একটু ক্যালকুলেশন অঙ্ক করব একটা ইন্টিগ্রেশন লিখলাম এখন বেসিক ইন্টিগ্রেশন তো তোমাদের শেখানোর কথা না এই করাবে বা আমি পড়াই বা যেই আসে তোমাদের ইন্টিগ্রেশন যে টপিক যেদিন চলবে সেদিন এখানে তো এক একজন এক এক ব্যাচে আছে অথবা এক একজনের ক্লাস পাবে যখন টপিক ওয়াইজ ক্লাস হবে আজকে তো তোমাদের সবাইকে একসাথে করে ক্লাস হয়েছে অবরোধ তোমাদের কিন্তু পরবর্তীতে রেগুলার ক্লাসগুলো কিন্তু স্প্লিট হয়ে যাবে
ব্যাচ ব্যাচ করে করে এক একজন এক একটা পড়াবে, ঠিক আছে? তখন তোমাদের আরো মন্তব্য করার, মন্তব্যগুলো টিচার আরো খুব ভালো করে অবজার্ভ করতে পারবে। অতএব সেই ক্লাসগুলো কিন্তু আরো ক্লিয়ার করে তোমাদের পড়ানো হবে। আজকে তোমাদের একই সাথে ওভারঅল ম্যাথের ডিসকাশন যেমন চলছে, পাশাপাশি তোমরা এই যে আমাদের সাথে কানেক্টেড হচ্ছ ক্লাসগুলো, যে আমাদের প্রযুক্তিগত কোনো সমস্যা যদি থাকে সেগুলো তো সলভ করতে হবে, কারণ মূল ক্লাসে যাওয়ার পর যদি এই সমস্যা দেখা যায় তখন তো আমাদের সমস্যা হতে পারে বা তোমরাও বুঝতে সমস্যা হবে। তো সবকিছু আমরা ওয়ার্কআউট করছি, পাশাপাশি তোমাদের ম্যাথের উপরে আইডিয়া দিচ্ছি। তো ইন্টিগ্রেশন, এই টাইপের ইন্টিগ্রেশন তোমাদের ইন্টারমিডিয়েটের পরীক্ষায় আসে না, একাডেমিক পরীক্ষায় আসে না। বিদায় কতক্ষণ ক্লাস হবে? আচ্ছা, ক্লাস হবে ভাইয়া 9:45, সরি 10:45 পর্যন্ত হবে, 1 ঘন্টা 45 মিনিটের মতো আজকে হবে। তো এই পরমাণুর ইন্টিগ্রেশন গুলো ভর্তি পরীক্ষায় এখন রেগুলার আসছে, রিটেনও আসতে পারে। গত বছর ক্যালকুলাস থেকে কোনো রিটেন কোশ্চেন আসে নাই, তো এই বছর আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ক্যালকুলাস থেকে কমপক্ষে একটি রিটেন আসবে, খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আবার দুইটা পার্ট, কোনটা থেকে আসে তা বলা যায় না। এইজন্য ভাইয়া পড়তে হবে, অনেক পড়তে হবে, টিকতে গেলে অনেক পড়তে হবে। খালি এই যে বইয়ের এত পড়া পড়বা, নিজেরা যদি কোনো গাইডলাইন ছাড়া খালি বাসায় বসে পড়ো, আর এক্সপেরিয়েন্সড একটা প্যানেল ব্যতীত মানে হুজুগে গা বাসে তোমরা যদি তাদের পরামর্শ শুনে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে ভুল পথে পা দিবা, পরবর্তীতে আফসোস করো। এইজন্য তোমরা তোমাদের সিলেকশন বেস্ট, তোমরা যদি ইউসিএস দিয়ে এসেছো, তোমাদের এই ধারণাটা তোমাদের অনেক পেয়ে যাবে যে টিল দেন যখন প্রসেস শেষ হবে না আমাদের প্রসেসটা খুব পারফেক্ট হয়েছে। যখন কোচিং শেষ হবে তখন তোমরা বুঝতে পারবে অন্যদের সাথে কম্পেয়ার করে যে তাদের প্রস্তুতি কতটুকু আর তোমাদের প্রস্তুতি কতটুকু। অভিজ্ঞতার মূল্য হচ্ছে এই সমস্ত জায়গায়। আচ্ছা যাই হোক, আমরা অঙ্ক করাই। এই অঙ্কটার প্রথমে আমি রিটেন পদ্ধতি করাবো, পরে তোমাদের শর্টকাট দেখাবো। যদিও এগুলো এমসিকিউ তে এসেছে, আমাদের শর্টকাটটা পারলেই হলো। পরবর্তী থাকলে আমাদের দুইটা ইন্টিগ্রেশন করতে হবে। এটার জন্য একবার আমি এই মাইনাসটা একটু বাইরে লিখে ফেলি, ঋণাত্মক ইন্টিগ্রেশন করতে হবে, আর একবার ধনাত্মক ইন্টিগ্রেশন করতে হবে। এটার জন্য পরমাণুর জন্য দুইটা ইন্টিগ্রেশন করতে হবে, একটা হচ্ছে মাইনাসের ইন্টিগ্রেশন, একই জিনিস হচ্ছে প্লাসের ইন্টিগ্রেশন। কিন্তু দেখো মূল কোশ্চেনটা ছিল লিমিটেড, আমি খুব ধীরে ধীরে পড়াবো এই জিনিসটা, কারণ এই টপিকটা তোমরা সম্পূর্ণ নতুন। খুব মনোযোগ দিয়ে শোনো, এবং একটু সময় বেশি লাগলো আমি এটা পড়াবো। শুধু আজকের দিনে তোমাদের একদিনে আমি ম্যাথের উপর পিএইচডি ডিগ্রি নিতে পারবো না। আমি যদি ধরি প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি জটিল সংখ্যা বলো, বহুপদী বলো, ম্যাট্রিক্স বলো, বিন্যাস সময় বলো, সম্ভবত বলো, সকল চ্যাপ্টারের কনসেপ্ট যেমন মজার আছে, স্টোরি আছে, একই রকম ভাবে মজার মজার শর্টকাট আছে, কিন্তু একদিনে তো আমি সব পড়াতে পারবো না। এইজন্য তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো এতক্ষণ পরিচিত জিনিসও দেখালাম যে কিভাবে দ্রুত করা যায়, প্লাস আননোন জিনিসও দেখাই। এই পরমাণুর জন্য ঋণাত্মক ইন্টিগ্রেশন এবং ধনাত্মক ইন্টিগ্রেশন করলাম। লিমিট ছিল 0 থেকে 5, এই লিমিটটা এখন ভেঙে ফেলতে হবে, ভাঙতে হবে এই মানের প্রেক্ষাপটে। একটা লিমিট হবে 0 থেকে 5, আর একটা লিমিট হবে 5 থেকে 10। এখানে যদি হতো x - 3, আবার বলছি যদি হতো x - 3, তাহলে একটা হতো 0 থেকে 3 আর একটা হতো 3 থেকে 10। এটা আবার অনেকে ভুল মনে করে কি যে 0 থেকে 10 সমান 2 ভাগে ভাঙলে কি হয় 5 হয়, তাহলে 0 থেকে 5, 5 থেকে 10। এটা কিন্তু না, ডিপেন্ড করবে এই মানের উপর। এটা যত হবে একটা তত দিয়ে ভাঙতে হবে, বাকিটুকু এখানে। এবার ইন্টিগ্রেশন, ঋণাত্মক ইন্টিগ্রেশন অফ x dx এর সূত্র আমরা জানি x²/2, আমি ডাইরেক্টলি করে ফেলেছি। পরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, আর বাকিটুকু না, এই হচ্ছে এটার ইন্টিগ্রেশন। তার মানে লিমিট কত 0 থেকে 5 প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে x²/2, তারপর লিমিট কত 5 থেকে 10। আমাদের ইন্টিগ্রেশন শেষ। এবার লিমিট বসানোর কাজ, এটা আশা করি তোমরা পারো। আগে বসাতে হয় কি আপার লিমিট, পরে হচ্ছে লোয়ার লিমিট। আমার নিচে দিয়ে যদি লিখি আসবে না, একটা লাইন লেখা যাবে, তাই লিমিটটা বসাচ্ছি। 5 যদি বসাই তাহলে আসবে 0, 5 বসালে 0 হয়ে যায়, মাইনাস লোয়ার লিমিট বসালে আসবে 25/2,
তাহলে এইটুকু তো হচ্ছে ঋণাত্মক ভ্যালু প্লাস, এবার এখানে যদি 10 বসাই তাহলে আসবে 25 বাদ 2 মাইনাস যদি 5 বসাই তাহলে 0। এই হচ্ছে এটা, এইটুকুর আউটপুট এটা আর এইটুকুর আউটপুট এটা। তারপর এখান থেকে যোগ বিয়োগ করলে এর লাস্টে ফাইনাল অ্যানসার আসবে 25। তাহলে এইটা হচ্ছে আমাদের একাডেমিক মেথড। পরমাণুর জন্য ঋণাত্মক এবং ধনাত্মক ইন্টিগ্রেশন করতে হবে। এটা ঢাকা ইউনিভার্সিটির একটি প্রিভিয়াস কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করো। একজন লিখছে সেকেন্ড লাইনটা বুঝি নাই স্যার। সেকেন্ড লাইনটা হচ্ছে ভাইয়া এই যে এই মডুলাসের জন্য একবার হচ্ছে ঋণাত্মক এটার ইন্টিগ্রেশন আর একবার হচ্ছে ধনাত্মক এটার ইন্টিগ্রেশন। আর লিমিট ভাঙাটা হচ্ছে বলেছি 0 থেকে 10 এর ভিতরে লিমিট থাকবে, কিন্তু এটা দিয়ে ভাগতে হবে, এই সংখ্যাটা দিয়ে ভাগতে হবে। 5 তো তাই 0 থেকে 5, 5 থেকে 10। যেটা বলেছি এটা যদি থাকতো 2 তাহলে 0 থেকে 2, 2 থেকে 10 হতো। এই হচ্ছে ব্যাপার। একটু সবাই বলো যে বুঝছো কিনা। আবারও লিখছে সেকেন্ড লাইনটা বুঝি নাই। আচ্ছা এই অঙ্কের জন্য সেকেন্ড লাইনটা একটু প্যাচ লাগবে। আমি তাহলে একটা কাজ করি, এটা তো সবাই খাতায় উঠিয়েছো, সবাই একটু 10 সেকেন্ড টাইম দিলাম, উঠায় ফেলো। পরে আমি এটা মুছে আরেকটা অঙ্ক দিলে সেকেন্ড লাইনটা ক্লিয়ার হবে। একটু সবাই এটা মুছে মানে উঠাও উঠাও, আমি বুঝাচ্ছি পরে, তাহলে দেখবা ক্লিয়ার হবে। ওই অঙ্কটা থাক, আমার তো শর্টকাট করাতে হবে, এইজন্য আমি আরেকটা অঙ্ক লিখছি। মনে করো 3 থেকে 8 লিখলাম, পরমাণু অফ x - 5। আচ্ছা আগেও তো x - 5 ছিল, এবারে একদম x - 7 লিখি dx। নতুন একটা প্রশ্ন। এবার এটা যদি আগের মেথডে লিখতে চাই, এই যে প্রথমে মাইনাসের ইন্টিগ্রেশন, এরপর হচ্ছে প্লাসের ইন্টিগ্রেশন, এটুকু লিখে ফেলবো, লিমিটটা পরে দিব। আগে ঋণাত্মক ইন্টিগ্রেশন প্লাসের ইন্টিগ্রেশন দিলাম। এবার লিমিট ভাঙবো, এই যে এই সংখ্যাটা দিয়ে 7। তার মানে একটা হবে 3 থেকে 7, এই যে এভাবে 3 থেকে 7, আর একটা হবে এভাবে 7 থেকে 10। এবার দেখো বুঝছো কিনা। এবার যদি কারো সমস্যা হয় তাহলে এবার কমেন্ট করতে পারো যে এখন থেকে এই লাইনটা বুঝবে কিনা। ওকে ডান, উঠাইছে স্যার। বুঝছো কিনা এখন বলো। সেকেন্ড লাইনটা মানে এই লাইনের পরে পরের লাইনটা কিভাবে লিখবো এটা এখন বুঝেছো কিনা, এটা জাস্ট একটু কমেন্ট করো। আবার একটা লিখেছে থার্ড লাইন। ঠিক আছে, থার্ড লাইন হচ্ছে ভাই ইন্টিগ্রেশন অফ x dx এর সূত্র কি, x²/2। সেই অনুসারে আমি এটাকে পরবর্তীতে লিখেছি এই যে x - 7 2 এই হচ্ছে লিমিট নেগেটিভ প্লাস x - 7 2 এই হচ্ছে পজিটিভ। এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হয়। তাহলে এটার লিমিট কত, 3 থেকে 7, আর এটার লিমিট কত, 7 থেকে, আচ্ছা আচ্ছা একটু সরি একটু মিস্টেক হয়েছে। 3 থেকে 7, 7 থেকে 8 হবে, 7 থেকে 8। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একজন একটু কমেন্ট করেছো 7 থেকে 8 হবে। ঠিক আছে, যারা কমেন্ট করেছো তারা ধন্যবাদ। 7 থেকে 8 হবে, তার মানে বুঝতে পেরেছো। যেহেতু আমার ভুলটা ধরে ফেলেছো তার মানে আগের মতো বুঝতে পেরেছো। তাহলে এইটা হচ্ছে আমাদের রিটেন মেথড। এবার আসো শর্টকাট কিভাবে করতে হয় দ্রুত। এই যে এই অঙ্কটা দ্রুত করে ফেলবো। এই গ্যাপ এবং এই গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপ কত, 0 - 5 হোল স্কয়ার প্লাস এই গ্যাপ কত, 5 - 10 হোল স্কয়ার বাই 2। অ্যানসার শেষ। 25 যোগ 25 ভাগ 2, অ্যানসার হচ্ছে 25। শর্টকাট এটা দেখো, 3 - 7 হোল স্কয়ার প্লাস 7 - 8 হোল স্কয়ার ভাগ 2, অর্থাৎ 16 যোগ 1 ভাগ 2 17 ভাগ 2। এটা হচ্ছে শর্টকাট।
এখন যেটা করেছি এটা হচ্ছে শর্টকাট প্রসেস। এখন এই শর্টকাট প্রসেস কেউ যদি না বুঝে থাকো কমেন্ট করতে পারো, অথবা বুঝলে বলো, আমি পরবর্তীতে একটা অঙ্ক দিব। অঙ্কটা করে সবাই কমেন্ট করবো। আবারও বলছি, শর্টকাট হচ্ছে এই যে এখান থেকে এই গ্যাপ, লোয়ার লিমিট থেকে এই গ্যাপ এবং এটা থেকে এই গ্যাপ, তাহলে 3 - 7 হোল স্কয়ার প্লাস 7 - 8 হোল স্কয়ার ভাগ 2, এটা ফর্মুলা। সিমিলারলি 0 - 5 হোল স্কয়ার প্লাস 5 - 10 হোল স্কয়ার ভাগ। ঠিক আছে, বুঝছো? এখন তোমরা একটা অঙ্ক দেই, এটা কমেন্ট করো। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস কোশ্চেন, তোমাদের রিটেনে করতে হবে না, তোমরা জাস্ট এমসিকিউ পদ্ধতি করে দ্রুত কমেন্ট করো। -1 থেকে 1 লিমিট পরম মান অফ x dx। কমেন্ট করো, সময় 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে সময় কমেন্ট করো। এটা -1 থেকে 1 পরম মান অফ x dx, দেখো পারবে না। একজন লিখেছে x + 7 হলে কি করব? হ্যাঁ, তোমাদের সকল কথার উত্তর আমি দিচ্ছি একটু পরে। আগে অঙ্কটা শেষ করো সবাই, এটা আগে শেষ করো, পরে তোমার উত্তর দিচ্ছি। হ্যাঁ, মেজরিটি অ্যানসার দিচ্ছ 1 1 1, হ্যাঁ তার মানে উত্তর 1। তাহলে দেখি একটু চেক আউট করে। এই যে এটা x - 0 আছে কিন্তু, তাহলে এই গ্যাপটা কত? -1 - 0 হোল স্কয়ার প্লাস এই গ্যাপটা 0 - 1 হোল স্কয়ার ভাগ 2, অর্থাৎ 1 + 1 ভাগ 2, অ্যানসার 1। যারা পেরেছো তাদের ধন্যবাদ। এবার আসো, একজন বলেছে যে x + 7 হলে কি করবে। এই ক্ষেত্রে আমি তোমাদের পুরো কনসেপ্টটা পরে ক্লিয়ার করছি, আপাতত বলে দেই। এরকম হলে ভাই, তোমাকে যেহেতু আমি মাইনাস দিয়ে শিখিয়েছি, শুধু এই অঙ্কের জন্য বলছি না, যে কোনো চ্যাপ্টার যে কোনো মেথডের জন্য তুমি যে মেথডটা শিখো, যদি তোমার সেই মেথডের বাইরে আসে, তাহলে তুমি তোমার মেথডটা ক্রিয়েট করে দাও। যেহেতু আমি মাইনাস দিয়ে বলেছি, মনে করো আমি প্লাস দিয়ে বললাম না, ভুলে গেলাম, যে প্লাস দিয়ে তোমাদের শেখাতে আমি ভুলে গেলাম, তোমাদের শিখিয়েছি মাইনাস দিয়ে, পরীক্ষা এসেছে প্লাস, তাহলে তুমি মাইনাস করে দাও এই সিস্টেম, তখন তো তোমার নিয়ম পড়ে গেল। কথাটা বুঝছো? এটা কিন্তু আমি অঙ্কের জন্য বলছি না, ওভারঅল কিছুর জন্য বলছি। যদি কখনো কোনো স্ট্রাকচারের বাইরে তোমার কোনো কোশ্চেন আসে, তখন তুমি তোমার জানা স্ট্রাকচার তুমি ক্রিয়েট করে দিবে, এটা হচ্ছে কথা। এবার আসো এটা প্যাচ করতে আসি। এখন পর্যন্ত ঢাকা সহ অন্যান্য ভার্সিটিতে যত কোশ্চেন এসেছে সবগুলোই এরকম ঋণাত্মক এবং ধনাত্মক ইন্টিগ্রেশন করেছে, যেগুলো শর্টকাট ফলো করবে এবং মূল্যায়ন হবে। কিন্তু সমস্যাটা আসলে আছে অন্য জায়গায়। ধরো ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ x - 2 dx, লিমিট 3 থেকে 8। এই অঙ্কটা যদি করতে যাও তাহলে কিন্তু আবার এটা হবে না। তুমি যদি এই সিস্টেমে করতে যাও, এটা ঋণাত্মক এবং ধনাত্মক ইন্টিগ্রেশন, তাহলে হবে না। দেখো এই অঙ্কটার বেলায় আমরা এই দুইটা লিমিটের মান অঙ্কেতে বসাবো, বসিয়ে দেখবো যে কি হয়, তারপর সিদ্ধান্ত নিতে হবে। 0 যদি বসাই তাহলে আসে -5, 10 যদি বসাই তাহলে আসে কত? 5। লোয়ার লিমিটের জন্য আসছে ঋণাত্মক মান, আর আপার লিমিটের জন্য আসছে ধনাত্মক মান। যখন লিমিটগুলোর জন্য ঋণাত্মক এবং ধনাত্মক দুই ধরনের মান পাওয়া যায়, তখন আমাদের দুইটা ইন্টিগ্রেশন করতে হয়, ঋণাত্মক এবং ধনাত্মক। কিন্তু এই অঙ্কটাতে খেয়াল করে দেখো তো, 3 বসালে কত আসে? 1। 8 বসালে কত আসে? 6। 1 এবং 6 দুইটাই পজিটিভ ভ্যালু,
কোনো ঋণাত্মক মান পাচ্ছি না, এই জন্য আমাদের ঋণাত্মক ইন্টিগ্রেশন হবে না, তাই এটার ইন্টিগ্রেশন হবে শুধু ধনাত্মক। সুন্দর করে মডুলাসটা উঠায় দিয়ে শুধু ধনাত্মক ইন্টিগ্রেশনটুকু করব, শেষ। এটার পরের লাইন হচ্ছে এরপর আগের কাজটা হচ্ছে তোমাদের দুইটা লিমিট এই প্রশ্নে বসানোর পরে দেখবা যে মান ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের আসে কিনা। দুই ধরনের আসলে ঋণাত্মক এবং ধনাত্মক দুইটা ইন্টিগ্রেশন করতে হবে, আর যদি শুধু ধনাত্মক আসে শুধু ধনাত্মক ইন্টিগ্রেশন করতে হবে। এখন কারো কারো মনে আসতে পারে ভাইয়া যদি ঋণাত্মক ইন্টিগ্রেশন হয়, শুধু ঋণাত্মক মান আসে তখন কি করব? যেমন এটা dx ধরো -1 থেকে 2, এটা খেয়াল করে দেখো -1 যদি বসাই তাহলে আসে কত? -4। আবার 2 বসালে কত আসে? -1। দুইটাই কি নেগেটিভ ভ্যালু। যদি দুইটাই নেগেটিভ ভ্যালু আসে তাহলে ঋণাত্মক ইন্টিগ্রেশন করতে হবে, শুধুমাত্র ঋণাত্মক। দুইটার জন্য যদি শুধু ধনাত্মক মান আসে তাহলে শুধু ধনাত্মক ইন্টিগ্রেশন, দুইটার জন্য যদি শুধু ঋণাত্মক মান আসে তাহলে শুধু ঋণাত্মক ইন্টিগ্রেশন, আর যদি একটা ধনাত্মক একটা ঋণাত্মক আসে তাহলে দুইটা ইন্টিগ্রেশন। এরপরে আশা করি এই টাইপের অঙ্কে প্যাচ লাগবে না, কারণ সাম্প্রতিক কালে ঢাকা ইউনিভার্সিটিতে গত 5 বছরের 4 বছরের কোশ্চেন এসেছে ইন্টিগ্রেশন থেকে, এই পরম মানের ইন্টিগ্রেশন। অতএব আশা করতে পারি ইন ফিউচার অর্থাৎ তোমাদের আপকামিং ইয়ারে এমসিকিউ কিংবা রিটেন যদি এখান থেকে অঙ্ক আসে অবশ্যই এই পরম মান অঙ্ক ধরার সম্ভাবনা বেশি। তাই আমি এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, এর বাইরে কোনো কনসেপ্ট নাই। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। একজন লিখেছে বুঝিনি, একজন আবার বুঝিনি আরেকবার বুঝছি। ভাই সহজ জিনিস, তোমরা এত কমপ্লেক্স করে বোঝার চেষ্টা করবে না। আমি আবার রিপিট করছি, সমস্যা নেই। দেখো এখানে বোর্ডে 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ আছে। এটা একটা ম্যাথ লিমিটের, এটা হচ্ছে প্রশ্ন। লিমিটের দুইটা ভ্যালু এখানে বসাবো, 3 বসাও, আসছে কত? +1। 8 বসাও, আসছে কত? +6। দুইটাই যখন ধনাত্মক আসে তাই শুধুমাত্র ধনাত্মক ইন্টিগ্রেশন করেছি। এটার বেলায় দেখো -1 বসালে কত আসছে? -4। আর 2 বসালে কত আসছে? -1। যখন দুইটাই ঋণাত্মক মান আসে তখন শুধু ঋণাত্মক ইন্টিগ্রেশন করেছি। কিন্তু এটাতে খেয়াল করো 0 বসালে আসছে -5 আর 10 বসালে আসছে +5। তাহলে যখন একটা ঋণাত্মক একটা ধনাত্মক মান আসে এইজন্য দুইটা ইন্টিগ্রেশন করা লাগছে। তাহলে এটার লাইনটা তো কি করেছি তোমরা দেখেছো, একবার মাইনাস একবার প্লাস ইন্টিগ্রেশন করেছি। ঠিক আছে, বুঝছো? একজন লিখছে অ্যাড হওয়া যাবে। হ্যাঁ এখন ক্লিয়ার, এখন অনেকে বলছে যে এখন ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ, অ্যাটলিস্ট বোঝাতে পেরেছি। এবার আসো আমি ইন্টিগ্রেশন আর করব না, আমি এখন পরবর্তীতে একটু বীজগণিত থেকে কিছু অঙ্ক করি। এই জিনিসগুলো কিন্তু তোমাদের প্রথমত মডুলাসের ইন্টিগ্রেশনে তোমাদের নেই, এখান থেকে ইন্টিগ্রেশনের আরেকটা প্যাটার্ন তোমাদের আসে, ওইগুলো অনেক টাফ, স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে নাই, এগুলো বুঝেই না, এগুলো ভর্তি পরীক্ষা পড়াতে হয় আমাদের। পড়াবো যখন ইন্টিগ্রেশন ক্লাস করবো ইনশাআল্লাহ তখন পড়াবো, সমস্যা নেই। এবার আসো আমরা একটু বীজগণিতের অঙ্ক করি, কিছু মজার মজার অঙ্ক করি। ধরো জটিল সংখ্যা। জটিল সংখ্যা চ্যাপ্টারে এরকম ম্যাথ তোমরা अवेलेबल পেয়েছো। এই টাইপের ম্যাথ কিভাবে করতে হয় আমি তোমাদের বিস্তারিত পদ্ধতি শেখাবো, কারণ জাস্ট একটু হিন্ট দিচ্ছি। আমরা জানি এটাকে x ধরতে হয়, তারপর উভয় পক্ষকে 4 পাওয়ার করে দিলে x টু দি পাওয়ার 4 = -140 হয়, পরে প্রসেস এগুলো পাবো। এগুলো তোমরা এই যে তোমাদের ম্যাথের যে বই ককটেল, এটা আমারই লেখা, ঠিক আছে, তোমরা দেখতে পারবা। এই ককটেল বইয়ে এই অঙ্কগুলো রিটেন পদ্ধতি এক্সপ্লেইন করে করে করা আছে। তোমরা ককটেল বইয়ে দেখবা সকল চ্যাপ্টারের দুইটা পার্ট আছে। প্রথমে জেনারেল ডিসকাশন, এটা হচ্ছে তোমাদের বেসিক ডেভেলপমেন্টের জন্য। তারপর ইউনিভার্সিটি কোশ্চেন, সেগুলো হচ্ছে এমসিকিউ তোমাদের প্র্যাকটিসের জন্য। তারপর পিছনে দেওয়া আছে তোমাদের রিটেন কোশ্চেন,
ওই চ্যাপ্টারের রিলেটেড যে রিটেন কোশ্চেনগুলো তোমাদের কমন সেগুলো ডিসকাস করা আছে। তোমরা যদি ককটেল বই এবং আমাদের কাছ থেকে যে শীট প্রোভাইড করা হবে তোমাদেরকে, সেই শীট প্লাস যে টিচার তোমাদের ক্লাস দেবে, এই তিনটার কম্বাইনেশন নিয়ে যদি শেষ করতে পারো তাহলে এইটুকু বলতে পারি তুমি যে কোনো ভার্সিটিতে প্রিপেয়ার হতে পারো। এখন চান্স না পাও এটা ইনশাআল্লাহ আল্লাহর উপর ডিপেন্ড করে। আল্লাহ যাকে চাই দিতে পারে। তোমরা সবাই পরীক্ষা দিবা, এজন্য তোমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। কিন্তু এর বাইরে তোমাদের অতিরিক্ত ঘাটাঘাটি কোনো কিছু দরকার নেই। কেউ যদি ইচ্ছা হয় একাডেমিক বই পড়তে পারো, দ্যাটস নট ম্যান্ডেটরি। আমার ম্যাথের জন্য বলছি, আমি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্সের জন্য বলছি না। ওইটা কি করতে হবে সেটা সেই সাবজেক্টের টিচার বলে দিবে তোমাদের যখন ক্লাস হবে। বাট আমার ম্যাথমেটিক্স এর জন্য বলছি, তোমাদের ককটেল বই এবং তোমাদের যে শীট প্রোভাইড করা হবে, এই শীট প্লাস আমাদের যে টিচাররা ক্লাস দেবে, এই তিনটার কম্বিনেশন দিয়ে তোমরা যদি এইটুকু কমপ্লিট করতে পারো তাহলে এইটুকু বলতে পারি গ্যারান্টেড তোমাদের প্রশ্ন কমন করবে। এখন পারবা কি না পারবা সেটা তোমার চর্চার উপর ডিপেন্ড এবং চান্স পাওয়া এটা আল্লাহর রহমতের উপর ডিপেন্ড। বাকিটুকু আমি বলছি, ঠিক আছে? অতএব এত টেনশন করার কিছু নাই। বাজারে 8টা 10টা বই কেনার দরকার নাই, একাডেমিক বই এত বেশি পড়ার দরকার নেই। কেউ যদি স্বেচ্ছায় পড়তে পারো সেটা তোমার ইচ্ছা, নিজ দায়িত্বে পড়ো। বাট আমাদের কাছ থেকে আমরা সবকিছু প্রোভাইড করব ম্যাথমেটিক্স। তাহলে এটা আমি তো বললাম এই সিস্টেম হচ্ছে তোমরা একটু ককটেল বই থেকে দেখে নিবা প্রসেসটা, যেহেতু তোমাদের হাতে ককটেল বই অলরেডি পৌঁছে গিয়েছে যারা ভর্তি হয়েছে, আর যারা রিসেন্টলি ভর্তি হচ্ছে 1-2 দিনের মধ্যে হয়তো কুরিয়ার করে তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। সেটা তোমরা সমস্যা নেই, ওই বইয়ে এগুলো রিটেন পদ্ধতি পাবা, এটা দেখলেই বুঝতে পারবা। তাই আমি তোমাদেরকে একটু শর্টকাট দেখাই যে বড় করে তো অঙ্কটা করতে হবে, হ্যাঁ এটা শিখতে হবে, এটা রিটেনের জন্য আসতে পারে। বর্গমূলগুলো রিটেনে কমন না, ঘনমূল রিটেনে কমন না, কারণ ওইগুলো ছোট, তো ওইগুলো এমসিকিউর জন্য মূলত কমন। চতুর্মূলটা রিটেন প্লাস এমসিকিউ দুইটার জন্য কমন। আমি এখন এমসিকিউ পদ্ধতিটা শেখাচ্ছি যেখানে তোমরা অঙ্ক করতে পারবে 2 থেকে 5 সেকেন্ড। আর একটা অঙ্ক লিখি, -81 চতুর্মূল। এই সামনে আসবে কখন আসবে জিজ্ঞাসা করতে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 4টা অঙ্ক লিখলাম একই নিয়মের, 4টা অঙ্ক লিখলাম একই নিয়মের। তোমাদের এবার নিয়মটা শেখাচ্ছি। এই চতুর্মূলের এমসিকিউ তে একটা ফরম্যাট আছে, প্লাস মাইনাস সামথিং 1 প্লাস মাইনাস i। এটা মুখস্থ করতে হবে, এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। প্লাস মাইনাস সামথিং 1 প্লাস মাইনাস i। তাহলে এই 1 প্লাস মাইনাস i এবং এই প্লাস মাইনাস এইটুকু ম্যান্ডেটরি, এই চতুর্মূলের অ্যানসারে মাস্ট বি এই দুটো অংশ থাকবে, শুধুমাত্র চেঞ্জ হয় এই s এর মান। তাহলে s ইকুয়াল টু হচ্ছে বর্গমূল কমা 2 দিয়ে ভাগ কমা বর্গমূল। এটা হচ্ছে s নির্ণয়ের মেথড। যদিও আমি লিখে দিয়েছি তবু অনেকে বুঝে না, সমস্যা নেই, তোমরা আমি যা লিখছি এটাই দেখো, এরপর যখন তোমাদের দেখাবো ক্লিয়ার হয়ে যাবে। 5 সেকেন্ডের মধ্যে লিখে দাও। বাকি যারা বলছো অ্যাড মি, অ্যাড করার জন্য এটা আমাদের টিম কাজ করছে, তোমাদের অ্যাড করে দিবে, সমস্যা নেই। যার যার অ্যাড এর সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করো, যারা গুগল ক্লাসরুমে সমস্যা হচ্ছে তারা কমেন্ট করো, তোমাদেরকে সেটা অ্যাড করে দিবে, ঠিক আছে? আমি আবার ক্লাস নিচ্ছি, তোমরা তোমাদের মতো কমেন্ট করো যার যার সমস্যা ফেস করছো। আমি যেমন ক্লাস নিচ্ছি, শুধু যে আমি কমেন্ট দেখছি এরকম না, আমাদের পুরো একটা টিম আছে, সেই টিম তোমাদের হেল্পের জন্য কাজ করছে, অতএব টেনশনের কিছুই নেই। এবার আসো আমরা অঙ্ক করি। ধরো এই অঙ্কটা প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস i, এইটুকু যেহেতু আমি বলেছি মাস্ট থাকবে, তাই এইটুকু আগে লিখে নিয়েছি এবং মাঝখানে একটু গ্যাপ রেখেছি, এই জায়গাটা ফিল আপ করব, সামথিং কোন মান আসবে। তাহলে প্রসেসটা কি বলেছিলাম, আগে এই সংখ্যাটাকে বর্গমূল করব। 144 কে বর্গমূল করলে হয় কত? 12। তারপর 2 দিয়ে ভাগ করব, কত হয়? 6। 6 কে আবার বর্গমূল করলে কত হবে? √6। অ্যানসারটা কিন্তু শেষ, অর্থাৎ মুখে মুখে কাজ শেষ। এটা করি তাহলে আবার ক্লিয়ার হবে। দেখো এই যে এটুকু ফিক্সড পার্ট লিখে দিয়েছি। 64 বর্গমূল কত? 8। 2 দিয়ে ভাগ করলে কত?
4 4 এর বর্গমূল কত? আই থিংক বুঝতে পেরেছো। এটা করি, এই যে ফিক্সড পার্ট লিখেছি। তাহলে 81 এর বর্গমূল কত? 9। 9 কে 2 দিয়ে যদি ভাগ না যায় ফ্র্যাকশন করবা 9/2। তারপর এগেইন বর্গমূল করলে 3/√2। এবার এটা আমি এইটুকু তো লিখেছি, তোমরা শুধু এই s এর মানটা কমেন্ট করে একটু লেখো, বুঝছো কিনা। এই অঙ্কটা ওইগুলো লিখতে হবে না, শুধু s এর ভ্যালুটা তোমরা একটু কমেন্ট করে লিখো, শুধুমাত্র s এর ভ্যালুটা। অনেকে অ্যাডমিন কমেন্ট করতেছে, এটা একটু কমেন্ট করো, s এর ভ্যালুটা এখানে কত হবে, শুধুমাত্র s এর ভ্যালুটা কমেন্ট করো দ্রুত। একজন লিখছে ঝাপসা দেখা যাচ্ছে, এটা আসলে শুধুমাত্র তোমার সাইড থেকে সমস্যা। হ্যাঁ, √13/√2 অনেকে লিখছো, হ্যাঁ ঠিক আছে, आंसर হচ্ছে √13/√2। ওকে, দ্যাটস গুড, দ্যাট মিন্স পারছো। এবার দেখো, সুন্দর, যারা পেরেছো তার মানে এতক্ষণ ক্লাসে মনোযোগ দিয়েছো, অঙ্কটা বুঝতে পেরেছো, ধন্যবাদ তোমাদের। 170 বর্গমূল হচ্ছে 13। 13 কে 2 দিয়ে ভাগ করলে তো ভাগ যায় না, 13/2, তখন এটাকে বর্গমূল করলে √13/√2। কিন্তু একটু কথা আছে, এই কোশ্চেনটার উত্তরটা আবার এরকম থাকতে পারে। বর্গমূলের কনসেপ্ট কিন্তু এখানে শেষ, কিন্তু টিচার চাইলে উত্তর মডিফিকেশন করতে পারে। উপরে নিচে √2 দিয়ে গুণ দিলে এই কাজটা হয়, এটা √26 হয়ে যায়, এটা 2 হয়ে যায়, আর এটা তো এটার মধ্যে আছে। এখন টিচার যদি ইচ্ছা করে যে উনি এটা অপশনে রাখতে পারে, ওনার যদি ইচ্ছে না আমি একটু সামনে গিয়ে এটা রাখি, এটাও রাখতে পারে, এটা ওনার ইচ্ছে। তো এই কাজগুলো তোমরা পারো, এটা নতুন কিছু না, জাস্ট বলে দেওয়া আর কি, যে উত্তর মডিফিকেশন করতে পারে। তাহলে আমরা জটিল সংখ্যার বর্গমূল পড়লাম, এইজন্য জটিল সংখ্যা আর অন্য কিছু বললাম না। জটিল সংখ্যা চ্যাপ্টারটা অনেক মজার একটা চ্যাপ্টার, বুঝছো। এখানে রিটেন পদ্ধতিগুলো যতটা কঠিন, শর্টকাট পদ্ধতিগুলো ঠিক তার উল্টা, অনেক মজা। যে অঙ্ক করতে রিটেনে সময় লাগে 1 মিনিট সাব, সেটা আবার এমসিকিউ তে করতে সময় লাগে 2 থেকে 5 সেকেন্ড। খুবই মজার টেকনিক আছে, তোমাদের দুইটাই দেখাবো, রিটেন দেখাবো, পরে আবার এই শর্টকাটটা দেখাবো। অনেক মজা পাবে এগুলো যখন আসবে, টপিক যখন আসবে, এই ক্লাসগুলো অনেক মজার চ্যাপ্টার। তাহলে এখন 10:30 বাজে, খুব বেশি সময় নাই তোমাদের। আমি পরবর্তী একটা চ্যাপ্টারে যাচ্ছি। গত বছরের ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন নিই আমি, 2x plus 1/8x পাওয়ার 8 এর x বর্জিত পদ। দেখো, এরকম কোশ্চেন দিয়ে x বর্জিত পদ নির্ণয়, এটা দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের অংশ, তোমাদের ইন্টারমিডিয়েটে বীজগণিতের দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের আওতাভুক্ত। এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত 4টা ক্যাটাগরির অঙ্ক বেশি আসে। মধ্যপদ নির্ণয়, স্পেসিফিক পদ নির্ণয়, ধরো পঞ্চম পদ, চতুর্থ পদ, তৃতীয় পদ, এরকম। বর্জিত পদ নির্ণয়, অথবা কোনো কিছু সহ, যেমন x⁵ এর সহগ বা x⁵ এর সহগ। এই 4টা টাইপের ম্যাথ খুব আসে। সবগুলো অঙ্ক করতে গেলে আমাদের একটাই মাত্র সূত্র লাগে, সেটা হচ্ছে এটা, NCR a⁴n−r into x⁴r। তাহলে এই সূত্রে n এর মান কত? 8, a এর মান কত? 2x, এবং x এর ভ্যালু হচ্ছে 1/2x। তো ধরে নেই যে r + 1 তম পদ x বর্জিত। তোমরা জানো আমি রিটেন পদ্ধতির কথা বলছি, রিটেন পদ্ধতিতে প্রথমে ধরে নেই r + 1 তম পদ x বর্জিত, পরে এই পদটি এই সূত্র অনুসারে বের করে। কিভাবে লেখে? NCR, এই যে a,
a to the power n minus r into a x power r। পরের কাজ কি করে, এই ভেঙে x এর পাওয়ার গুলো একসাথে নিয়ে ওই পাওয়ারটাকে শূন্য ধরে প্রথমে r এর মান বের করতে হবে। এখান থেকে x এর পাওয়ার গুলোকে নিয়ে প্রথমে একটা r এর মান বের করবে, এরপর সেই r এর মান আবার এই জায়গাতে বসালেই x বর্জিত পদ পাওয়া যায়। তাহলে আমাদের অঙ্কটা দুইটা স্টেপ রিটেন পদ্ধতি, এটা তোমাদের বইও আছে, এসএসসি শিটেও আছে, ককটেল বইও রিটেন সুন্দর করে এগুলো এক্সপ্লেইন করে দিয়েছি, টেনশনের কিছু নাই, সবগুলো একদম ক্লিয়ার কাট করে দিয়েছি। কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, মুখ দিয়ে বলতে হয়। তাই ওই যে বাজার থেকে বই কিনে যদি তোমাদের প্রস্তুতি শেষ হয়ে যেত, তাহলে এত টাকা খরচ করে কোচিং করার প্রয়োজন পড়তো। কোচিং এর প্রয়োজনটা কেন? কোচিং এর প্রয়োজনটা হচ্ছে আমি অনেক কিছু জানি, বা আমাদের তোমাদের যে স্যার পড়াবে সকল সাবজেক্টে স্যাররা অনেক কিছু জানে, কিন্তু চাইলেও সবকিছু কি করা যায় না, লিখে প্রকাশ করা যায়। কিছু জিনিস আছে দেখিয়ে কারসাজি করা যায়, এই জন্য ক্লাস করতে হবে। যেমন এটা রিটেন পদ্ধতিতে আমি এটাই লিখবো যে আর এর মান, এরপরে x গুলো নিয়ে যে পদ্ধতি তোমরা শিখেছো সেটা। কিন্তু খুব সুন্দর করে দেখো তো, আর চাইলে 2 সেকেন্ডে আর এর মান বের করা যায়, শিখবা? একটু দেখো, আমার তো দুইটা স্টেপ, ফার্স্ট আর এর মান লাগবে, পরে সূত্র ফেলতে হবে। দেখো কিভাবে অঙ্ক হয়েছে। আর বের করার কনসেপ্ট তো হয়েছে, প্রথম x এর পাওয়ার দিয়ে টোটাল পাওয়ারটাকে গুণ দিতে হবে। প্রথম x এর পাওয়ার দিয়ে টোটাল পাওয়ারকে গুণ, তাহলে 8 এর কত 8, নিচে হবে ax এর পাওয়ার, এবং এই অবস্থায় ax এর পাওয়ার কত 1 + 1, দ্যাট মিন্স আর এর মান 4। এই কাজটা মুখে মুখে 2 সেকেন্ডে করা যায়, টাইম লাগে। ধরো x² + 2/x পাওয়ার 6, এটা একটা কোশ্চেন। এখন এটা বললো যে এটা আর এর মান কত x বর্ধিত পদের জন্য, তাহলে বলেছি প্রথম পাওয়ার দিয়ে টোটাল পাওয়ার গুণ 6 × 12, আর নিচে হবে এই পাওয়ার এবং এই পাওয়ার যোগ, তারপরে 2 + 1, এখানে কিন্তু পাওয়ার শূন্য না, পাওয়ার কত আছে 1, তাহলে 2 + 1, এটারও আর এর মান 4 চলে আসছে, কাটতে যদি এটা সেম চলে আসছে। তো আর এর মানটা আশা করি বুঝেছো, যদি না বুঝে থাকো একটু বলো। আর এর মানটা যদি সমস্যা হয় তাহলে স্যার আবার একটু বুঝি নাই ভাইয়া, আরেকবার। ওকে 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 ঠিক আছে, আবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। দ্বিপদীর প্রশ্নগুলো এই প্যাটার্নে থাকে, প্রথম এক্সটা উপরে থাকে, পরের এক্সটা নিচে থাকে। বলে দাও। হ্যাঁ, এখন তোমাদের সামনে আসছেন আমাদের ইউসিসি গ্রুপের পরিচালক জনাব আলহাজ কামালউদ্দিন পাটোয়ারি স্যার। উনি তোমাদের একটু পরামর্শমূলক কথা বলবে, রুটিন বা সামনের প্রসিডিউর আমাদের কি হবে, অল্প একটু সময় উনি কথা বলবেন, ঠিক আছে? তারপর আবার আমি এখান থেকে ক্লাস শুরু করব। আসছেন কামালউদ্দিন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছো নাকি? সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স কিন্তু ভালোভাবে পড়ে, খারাপরা পড়ে না। আর এখানে কিন্তু ভালোদের মধ্যে একটা যুদ্ধ হয়, আর এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরা এখানে আসছি, একত্রিত হচ্ছি। আমরা অন্ততপক্ষে স্বপ্ন দেখতেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। কিন্তু ব্যাপারটা অনেক কঠিন, আর এই কঠিনকে সহজ করার জন্য যা যা করণীয় আমাদের স্যারদের সহযোগিতা নিয়ে আমরা করতেছি, বাকি আল্লাহর উপরে ভরসা। আমরা প্রতিটা বিষয়ের উপর একটা গাইডলাইন মূলক ক্লাসের প্রয়োজন অনুভব করছি। আজকে ম্যাথ হচ্ছে, আরেকদিন ফিজিক্স হবে, আরেকদিন কেমিস্ট্রি হবে, বায়োলজি হবে। প্রতিটা বিষয়ে যদি অন্ততপক্ষে তোমরা যদি একটা গাইডলাইন পেয়ে যাও, তাইলে আমি মনে করি যে অন্ততপক্ষে তোমাদের লেখাপড়াগুলো অনেকটা সহজ হয়ে যাবে। কারণ পড়তে হবে তোমাকে, এই অগোছালো ভাবে এলোমেলো ভাবে লেখাপড়ার জায়গায় কিন্তু এখানে নয়। আমরা যেভাবে হোক আমরা এসএসসি পাস করে ফেলছি। আমরা দেখছি প্রতি বছরে সায়েন্সের স্টুডেন্টদের এসএসসি তে যে রেজাল্ট থাকে ইন্টারে দেখা গেছে যে কমে, ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট কমে যায়। আর এবার কিন্তু 100% ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই রেজাল্ট নিয়ে যারা মাতামাতি করতেছ, সমস্যা শুধু তাদেরই হবে। যদি তুমি এই রেজাল্টকে কাজে লাগাইতে পারো, ইনশাআল্লাহ আমি মনে করি তোমার
আর কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কাজে লাগাতে না পারলে তুমি বিপদে পড়ে যাবে। আমরা এই ক্লাস চলাকালীন আমি দেখতেছি তোমরা অনেকেই কিছু অনেকেই মানে খালি লেখালেখির মধ্যে থাকো, মন্তব্য করো এটা সেটা ওটা। তো তুমি যে মন্তব্য করতে গিয়ে তো লিখতে হয়, লিখতে হলে তো শিক্ষক যা বলে সেটা তো আবার মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। এই মন্তব্যকে তোমরা এই মন্তব্য থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা যতক্ষণ পর্যন্ত সারা কথা বলে। যেহেতু আমরা এখানে প্রযুক্তি ব্যবহার করতেছি, প্রযুক্তি ব্যবহারে কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু উপকারও তো আছে। এই যে আজকে তোমরা বাসায় বসে যে ক্লাসটা করতে পারতেছো, এই যদি এইটা না আমাদের এখানে এসে করতে হইতো, তোমাদের আসতে 1 ঘন্টা, যাইতে 1 ঘন্টা, তারপর আবার প্রস্তুতি নিতে 1 ঘন্টা, 3-4 ঘন্টা সময় তোমার এখানে ব্যয় হয়ে যেত। অন্তপক্ষে তোমার এই সময়টা তুমি পেয়ে যাচ্ছ। আজকের ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমার যদি কোনো রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, তুমি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিবা, আবার নিজে নিজে আরাম দিয়ে উঠে যাবে। এইভাবে 24 ঘন্টা সময়কে তুমি যদি অন্তপক্ষে ভাগ করে নাও, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না, এইভাবে তুমি এগিয়ে যাবে। আমরা এই আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে অনেকগুলা কথা বলছি, যারা ওরিয়েন্টেশনের কথাগুলো শুনছো আমি মনে করি অন্তপক্ষে একটু হলেও তোমাকে আমরা এগিয়ে রাখতে পারছি। আর যারা ওরিয়েন্টেশন করো নাই, সুযোগ আছে আগামী মঙ্গলবার সন্ধ্যা 7টায় তোমরা ওরিয়েন্টেশন করবা। কিন্তু যারা করছো তাদের আমি মনে করি করার দরকার নেই, যারা করে নাই শুধু তারা করবা। যারা করছো তোমাদের সময়ের মূল্য আছে, তোমরা যদি প্রয়োজন না পড়ে তোমাদের এই একই কথা বারবার শোনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর এই ক্লাস সংক্রান্ত কিছু তথ্য কথা একটু বলতে হচ্ছে তোমাদেরকে। বেস্ট রেজাল্ট করার জন্য যা যা করা লাগবে আমরা তোমাদের জন্য তা করব। সার্ভিস এবং কোয়ালিটির ব্যাপারে আমরা আগেও কখনো আপোষ করিনি, এখনো করবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রতিষ্ঠানের বয়স কিন্তু 35 বছর। আমরা হাঁটি হাঁটি পা করে এই পর্যন্ত, আমাদেরকে বিন্দুমাত্র সন্দেহ করো না। আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকতে চাই ইনশাআল্লাহ তোমাদের। আর আমাদের কাজে তোমাদেরকে নিয়ে, আর আমাদের অন্য কোনো এখানে কোনো কিছু নাই, আমরা শুধু বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতেছি। এবছর সায়েন্স প্রাপ্তিটা আরো অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ হবে, তাই কোচিং আরো অনেক বেশি প্রভাবের জোরে পড়ছে। যে সকল ফ্রেন্ডরা এখনো ভর্তি হয় নাই, আমরা তোমাদের সহযোগিতা কামনা করছি। যদি আমাদেরকে তারা বেছে নেয় বা আমাদের সাথে আসে, তারা যেন দ্রুত আমাদের সাথে যোগ দেয়। আগামী 28 তারিখের মধ্যে যদি তারা না আসতে পারে, তাহলে কিন্তু তাদের ক্লাস মিস হয়ে যাবে। ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে গুগল ক্লাসরুমে জয়েন করানো হচ্ছে। যারা পেমেন্ট করে ভর্তি হয়েছে কিন্তু এখনো গুগল ক্লাসরুম লিংক পাওনি কিংবা গুগল ক্লাসরুমে জয়েন করতে পারোনি, তাদের জন্য আমাদের হেল্পলাইন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তোমাদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। হেল্পলাইন নম্বর ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছে। গুগল ক্লাসরুমে আমাদের সকল সার্ভিস, সকল নোটিশ, ক্লাস শিডিউল, জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এই সমস্ত আইডি যদি কেউ অপব্যবহার করো, তোমরা যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবকে এগুলো শেয়ার করো কিংবা দেওয়ার চেষ্টা করো, আমাদের এখানে কিন্তু শো হয়ে যাবে। আমরা যে দিবা অন্তত আমরা যে, যদি তুমি একজনকে দাও বা দুজনকে দাও, দুইটা দিলে দুইটা শো হবে, আমরা সবাইকে এখান থেকে রিমুভ করে দিব। কারণ এত করে তুমি টাকা দিয়ে ভর্তি হইছো, তাহলে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। আমরা এই ব্যাপারে কোনো প্রকার আপোষ করবো না। টাকা দিয়ে যারা ভর্তি হইছো, আমরা তোমাদের এই টাকার মর্যাদা দিতে চাই এবং অন্তপক্ষে যারা টাকা ছাড়া ভর্তি হইতে চায় বা ক্লাস করতে চায়, তাদেরকে আমরা এতদিন সুযোগ দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারের পরে আর এই সমস্ত সুযোগ থাকবে না। তো তোমরা অন্তপক্ষে এইটুকু আমাদের উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো, আমরা তোমাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। এখানে যারা পড়াইতে আসে বা যারা পড়ায়, ওরা একটা সাবজেক্টের বিশেষজ্ঞ, আর তোমরা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের বিশেষজ্ঞ। আমরা স্যাররা তোমাদের চেয়ে একটু বেশি জানে, তোমরা একটু হয়তো কম জানো, পার্থক্য এইটুকুই। তুমি যদি কাউকে সম্মান করো, তোমাকে কেউ না কেউ সম্মান করে। দয়া করে অন্তপক্ষে এমন কোনো মন্তব্য করবা না, এমন কোনো কথা বলবা না যেটা আরো জনে দেখে হাসবে, তোমরা তোমাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে এবং শিক্ষকের মনোযোগ নষ্ট হবে। পড়ার মনোযোগ তোমাদেরকে ওইভাবে শিক্ষক ডেলিভারি দিতে পারবে না। শিক্ষক যদি সার্বক্ষণিক মোবাইল দেখে তোমাদের মন্তব্য দেখে যদি পড়ানোর চেষ্টা করে, এখানে ভালো মন্তব্য করে, আবার অনেকে দুষ্টামি করে, আমি মনে করি ছাত্রদেরকে বলবো যে অন্তপক্ষে আপনারা এই সমস্যাগুলো প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা এইগুলো দেখবেন। 1.5 ঘন্টার পরে তোমাদের যদি কোনো কথা থাকে, মন্তব্য থাকে, সেগুলো তোমরা দেখবে। হ্যাঁ, সাউন্ডের সমস্যা আছে বা অন্য কোনো সমস্যা আছে, সেটা তো আমাদের এক্সপার্ট টিম আছে, তারা দেখতেছে, তারা তো শুনতেছে, তারা স্টুডেন্ট সাইজে কিন্তু ওগুলো সব শুনতেছে যে কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা। কাজে তোমরা ওইখানে লেখলে আমরা করবো, না লেখলে আমরা এইগুলো ঠিক করবো না, এটা কিন্তু ঠিক না। আমরা এই ব্যাপারে অ্যালার্ট আছি ইনশাআল্লাহ। আজকে যদি তোমরা তোমাদের ঠিকানাটা আমাদেরকে দিয়ে দাও, আজকে গুগল ক্লাসরুমে তোমাদের লেকচার শিট পাঠানোর ঠিকানা আছে, আমরা একটা ফর্ম দিব এই ক্লাসের পরে। তোমরা ফর্মটি আজকেই তথ্য দিয়ে সাবমিট করে দিবা। যদি আজকে না দাও তাহলে কিন্তু
আমরা তোমাদের লেকচার যেতে দেরি হয়ে যাবে, সেজন্য আজকে দিবা। এবং আগে যদি কেউ দিয়ে থাকো ওটা বাদ, এখন নতুন করে আজকেরটা আমরা নিব, আজকের থেকে আমরা নিব। এবং তোমাদের ঠিকানা লেকচার সিটটা পৌঁছে যাবে। আমাদের লেকচার সিট এই ক্লাসের আগে আসার আগে তোমরা লেকচার সিটটা পড়বা, একটু দেখবা। এখানে অনেক এই লেকচার সিটটার উপরে অনেকজন শিক্ষকের হাত রয়ে গেছে। তো তোমরা যদি মনে করো যে অন্তপক্ষে লেকচার সিটে তো সব পাইয়ে গেছি, বাট এখানে অনেক কিছু তোমরা জানো না, এখানে অনেক শর্ট কি আছে। তোমরা যদি লেকচার সিটটা আজকে সারা যে জিনিসগুলো বলতেছে এগুলো যদি অন্তকে আমাদের কাছে একটা কপি থাকতো, তাইলে দেখা যেত তোমরা বুঝতে আর সমস্যা। আর সেই কারণে আমরা করতেছি ইনশাআল্লাহ। আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিস কারো একদিনে যায়, কারো 2 দিনে যাবে, কারো 3 দিনে যাবে, কারো বেশি সময় লাগবে। এখন তোমরা সেজন্য স্থানীয় আশেপাশে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেই ঠিকানাটা দিতে চেষ্টা করবা। এখন তোমাকে যদি দেরি করে পাঠানো হয়, সেই কুরিয়ার সার্ভিস দায়িত্বটা তো আমার নয়, তোমরা সেটার জন্য যদি আমার বন্ধু আমি তো কুরিয়ার সার্ভিস পাইতেছি না, এখানে আমাদের করার কিছু নেই। কিন্তু তুমি এখানে কিছু দিছো কিনা, অর্থাৎ কেউ যদি সরজমিনে আসে আমাদের এখানে লেকচার সিট নিতে চাও, আমরা সেটা দিব না, কারণ আমরা সবাইকে এই যে অন্তপক্ষে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পৌঁছাবো। তো সুতরাং আমরা তোমরা যখন ঠিকানাটা দেবা, যাতে অন্তপক্ষে সেই ঠিকানা তোমাদের ফোন নাম্বার থাকে এবং সেই ঠিকানা যেন অন্তপক্ষে পারফেক্ট হয়, ভুল যাতে না হয় সেদিকে তোমরা খেয়াল করবা। এবং সেটা আজকে আমরা দিব, কারণ আমরা চাইতেছি আগামী মঙ্গলবারের মধ্যে তোমাদের সবার প্রত্যেকের হাতে হাতে লেকচার সিট পৌঁছে যাবে। অনলাইন প্ল্যাটফর্মে কোনো প্রকার অশালীন কোনো কিছু বলা যাবে না, করা যাবে না, কোনো অসৎ অবলম্বন করা যাবে না। এমন কিছু দৃষ্টিগোচর হলে আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। অনলাইন প্ল্যাটফর্মে সার্ভিস দেওয়া আমাদের সবার কাছে নতুন অভিজ্ঞতা। তথ্য প্রযুক্তির যুগ, একটু সমস্যা থাকতে পারে, হইতে পারে, এগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এটা হয়েই যায়। তাই এখানে আমরা সর্বোচ্চ সতর্ক থাকার পরেও যদি কিছু ভুলভ্রান্তি হয় তোমরা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের কোথাও কোনো সমস্যা হোক এটা আমরা কখনো চাই না। কেউ যদি বই লেকচার সিট দেরি করে পাও, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবো, কোনো কিছুই মিস হবে না ইনশাআল্লাহ। আমি তোমাদের সর্বশেষ বলবো, তোমরা সায়েন্স ফ্যাকাল্টি, এখানে ভালো স্টুডেন্টরা সায়েন্স বেশি পড়ে, প্রতিযোগিতা কিন্তু এখানে বেশি। এই বছরের ইন্টার রেজাল্টটা এবং এসএসসি রেজাল্টটা সেম হওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটা গ্রুপ বুটের দিকে যাচ্ছে, মেডিকেলের দিকে যাচ্ছে, আইবি এর দিকে যাচ্ছে, আইসিএল দিকে যাচ্ছে। যারা অন্তপক্ষে যাচ্ছে যাক, এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু হইলে ভালো, না হইলে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো তোমরা যারা এখানে আসছো, আমাদেরকে বেছে নিচ্ছ, আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাচ্ছি। এখানে আরেকটা কথা বলা দরকার, তোমরা কিন্তু এখানে অনেকে ডি ইউনিট নিছো, অনেকে ডি ইউনিট আছো, ডি এর ক্লাস কিন্তু আজকে 11টায়, তোমাদের ডাবল ক্লাস করতে হবে, এটা সব সময় থাকবে। তো এই ডি ইউনিটটা কিন্তু অন্তত সায়েন্সের 1200 আসন, এটা কিন্তু সায়েন্সের জন্য 1200 আসন, আর কমার্সের জন্য আছে 450টা আসন, আর ক্ষয়ের জন্য আছে 53টা আসন। তো এটা কিন্তু মূলত কিন্তু সায়েন্সেরই, কিন্তু এই ডি ইউনিটে গত বছর প্রায় 1 লাখের মতো পরীক্ষা দিয়েছে, তার মধ্যে মনে হয় না 10,000 কোচিং করে পরীক্ষা দিয়েছে, সব খালি ওই বুয়েট ফেরত, মেডিকেল ফেরত, আইবি ফেরত, আইসিএসবি ফেরত, ওই ফেরত। এখন তুমি ওইখানে হইলো না, তুমি ওইখানে পারলা না, তার তুমি আরেক জায়গায় যায় কিভাবে সম্ভব? সেই জন্য যারা শুরু থেকে ডি নিছো, কয়ের সাথে সাথে ডি নিছো, আমি মনে করি তুমি সারা বাংলাদেশ তোমার কভার হয়ে যাবে এবং তুমি ভালো করতে পারো। যারা শুধু ডি নিছে, দেখা গেছে যে তাদের অন্তপক্ষে বিকল্প ব্যবস্থা তাদের আমি মনে করি নাই, কারণ তারা যখন আদার্স ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবে, তাদের কিন্তু সায়েন্সের সাবজেক্টও লাগবে, ডি সাবজেক্টও লাগবে, বাংলা ইংরেজি এই সায়েন্সের সাবজেক্টগুলো সেখানে যোগ হয়ে যাবে। ইনশাআল্লাহ এই ব্যাপারে তোমাদের সাথে পরে আবার কথা হবে। তোমরা আমাদের ক্লাসগুলা আশা করি সবাই অন্তপক্ষে উপভোগ করবা এবং তোমরা উপকৃত হবে, এবং তোমরা যে উদ্দেশ্যে আমাদের কাছে আসছো সেই উদ্দেশ্য সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের শুভকামনায়। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। যেটা করাচ্ছিলাম এটা আবার বলি, যেটা করছিলাম ওদেরকে বলছিল যে এখানে রিপিট করার জন্য, সেটা হচ্ছে এখানে দেখো x এর পাওয়ার কত, x এর পাওয়ার হচ্ছে 1 আর টোটাল পাওয়ারটা কত 8, এই দুটো গুণ দিবা।
এই 1 এর সাথে 8 গুণ দিলে কত হয় 8। উপরের কাজ শেষ। নিচে হচ্ছে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা যোগ করব 1 + 1 2, তাহলে 8 ভাগ কত 4। আমি বোঝার জন্য আরেকটা एग्जांपल এখানে টেনেছি। দেখো এখানে x² এবং টোটাল পাওয়ার হচ্ছে 6, তাহলে দুইটা যদি গুণ দেই তাহলে কত হয় 12। আর এখানে পাওয়ার হচ্ছে 2 আর এখানে পাওয়ার হচ্ছে 1, 2 + 1 কত 3, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করে কত 4। এই হচ্ছে আমাদের r এর মান নির্ণয়ের পদ্ধতি। এখন r যদি বের করতে পারো তাহলে পরের কাজটা কত সিম্পল। 8c4 যেটা r মান 2, 2 to the power 8 minus 4, 1/8 to the power 4, ncr a power n minus r into x power r। এখন বলতে পারো ভাইয়া x তো লিখুন, যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে x বর্জিত পদ বের করা, তাহলে আমাদের x লেখার তো কোনো প্রয়োজন নেই, কারণ টিল দ্য এন্ড কি থাকবে, x তো থাকবে না। এজন্য শুধুমাত্র সহগগুলো নিয়ে কাজ করেছি। এরপর এখানকার ক্যালকুলেশনের সাথে তোমাদের ac ভাঙতে হবে। এটা বিন্যাস সহকারে চ্যাপ্টারে দেখাবো কিভাবে c ভাঙতে হয়। আর ক্যালকুলেশন তো আজকের ক্লাসে আমি এত ভেঙে ভেঙে দেখাবো না, যখন রিলেটেড টপিক আসবে তখন এটা দেখাবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আমি জাস্ট কনসেপ্টটা বলেছি, আশা করি কনসেপ্টটা বুঝেছে। একজন হচ্ছে ভাইয়া নিচে কি জাস্ট x এর পাওয়ার যোগ, হ্যাঁ নিচে শুধুমাত্র x এর পাওয়ার যোগ যে অবস্থায় আছে এই অবস্থায় এই পাওয়ার এবং এই পাওয়ার দুইটা x এর পাওয়ার যোগ করে দেব। যদি এই x উপরে থাকে, যদি থাকবে না থাকলে নিচে নামিয়ে নিবা। আমি আগে বলেছি তুমি যে স্ট্রাকচার শিখেছো স্ট্রাকচারের ব্যতিক্রম হলে তুমি স্ট্রাকচার বানিয়ে নিবা। ধরো একটা কোশ্চেন যদি এরকম থাকে x² + x, তুমি মনে করো এরকম x² + 1/x ইনভার্স এরকম বানিয়ে নিবা যদি তোমার নিয়ম ফেলতে হয়। কত হচ্ছে এটা, কিন্তু এরকম ভাবে তো আসলে দ্বিপদীর প্রশ্ন থাকে না। দ্বিপদীর প্রশ্নগুলোই থাকে হচ্ছে এভাবে, একটা উপরে আর একটা যদি নিচে না হয় তাহলে x x কাটা দিয়ে তো আর x বর্জিত হবে না। দুইটা যদি প্যারালাল থাকে তাহলে তো আজীবন x আসতে থাকবে, x তো আর তখন ভ্যানিশ হবে না। ভ্যানিশ হওয়ার জন্য কি করতে হবে, একটাকে আরেকটা ডিঅ্যাক্টিভেট করতে হয়। এইজন্য একটা উপরে থাকে একটা নিচে থাকে x বর্জিত পদে। তাই তোমাদের শিখেছি উপরে টোটাল গুণ আর নিচে হচ্ছে দুইটা যোগ, আর এর মান পেয়ে যাবো, আর আর এর মান নরমালি বসিয়ে ক্যালকুলেশন। এগুলো তোমাদের মূল ক্লাসে দেখানো হবে। তো আমাদের যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তোমাদের কানেকশনের প্রবলেমগুলো যারা হচ্ছে তারা এটা আমাদের টিম কাজ করবে। আমার পক্ষ থেকে আমি আসলে তোমাদের একদিনে তো খুব বেশি পড়াতে পারবো না, তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি বিভিন্ন চ্যাপ্টার থেকে তোমাদের ম্যাথের উপর একটা আইডিয়া দেওয়া। তো যারা ম্যাথ কোর্স সাবজেক্ট তাদেরও বলি, তোমরা যদি ম্যাথ বাদ দিয়ে বাংলা বা ইংরেজি দেখানোর সুযোগ আছে, তো সেটা করলে যেটা হয় ঢাকা ইউনিভার্সিটির অর্ধেক সিট চলে যায়, 878টা সিট থেকে বঞ্চিত হও 1765 সিট থেকে। এজন্য 9 টেনে ম্যাথ করেছো, ইন্টারমিডিয়েটে ম্যাথ করেছো, এতদিন ম্যাথ পড়ার পর হঠাৎ করে ম্যাথ বাদ দিয়ে ইংরেজি বাংলা দাগিয়েও কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবে না। এজন্য আমি তোমাদের পরামর্শ দেব তোমরা ম্যাথের সাথে থাকো, ম্যাথ ক্লাস করো, তাহলে দেখবা যে ফাইনালি ম্যাথ তোমাদের ভালো লাগবে। কারণ ম্যাথ একটা মজার সাবজেক্ট এবং এটা অবশ্যই লাগবে। ম্যাথ ছাড়া তুমি অনেক ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না। হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে তোমাকে সুযোগ দিবে ফোর সাবজেক্ট চেঞ্জ করার, বাংলা ইংরেজি, কিন্তু অন্য ইউনিভার্সিটি। এজন্য আমি বলবো যে ম্যাথ না ছেড়ে, ম্যাথ ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু ম্যাথ অনেকের কাছে কঠিন বলে ম্যাথের নাম্বারগুলো আপস এন্ড ডাউন। এইজন্য ম্যাথ চর্চা বেশি করো, প্র্যাকটিস করে ডেফিনেটলি তোমার ম্যাথে ভালো করবে। তো আমার পক্ষ থেকে আমি আর খুব বেশি দেব না। তো শুরুতে যারা তো জেনেছো আমার নাম আশরাফুল, ঠিক আছে। তোমাদের সাথে হয়তোবা সামনে যখন রেগুলার ক্লাস হবে আবারও দেখা হতে পারে। আর ইন দ্য মিন টাইম যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তোমরা করে দিবা, তোমাদের প্রবলেম আমাদের টিম সলভ করে দেবে। আর ওভারঅল আজকের ক্লাসটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তোমরা সেটাও মন্তব্য করতে পারো, কিংবা যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ক্লাসগুলো আর একটু স্লো বা ফাস্ট, মানে হোয়াটএভার ভালো যদি লাগে সেটা মন্তব্য করো, কেমন হয়েছে সেটা তোমরা মন্তব্য করতে পারো, ঠিক আছে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তারা একটু কমেন্ট করতে পারো। আমি একটু দেখবো, তোমাদের বেশি সময় নেই, 5-7 মিনিটের মধ্যে শেষ করে দেব। যারা অন্য টাইপের কোশ্চেন করছো, ফর্ম কোথায় পাবো বা এগুলো কোথায় পাবো, এই সমস্ত কোশ্চেনের উত্তর তো আমি দেব না, এগুলো দিব হচ্ছে রিলেটেড টিম দিবে। আমি শুধু ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন যদি করো তাহলে সেটার উত্তর দেব, ঠিক আছে। ক্লাস ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাদের সাথে দেখা হতে পারে।
হয়তো সব ক্লাসে দেখানো হতে পারে, যেহেতু এখানে ব্যাচ ওয়াইজ করা হবে, কোনো না কোনো ব্যাচে কোনো না কোনো দিন ইনশাআল্লাহ আমার সাথে দেখা হবে। এখন সবার সাথে দেখা হওয়ার শিডিউল তো দিতে পারি না, কারণ আমাদের অনেক টিম, অনেক টিচার আছে, সবাই ভালো টিচার। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউসিসি সবার ক্লাস ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা আমাদের পুরো ইউসিসি টিমটা অনেক এক্সপেরিয়েন্সড। আমি 14 ইয়ার্স এক্সপেরিয়েন্স, এখানে সবাই 10, 8 এরকম অভিজ্ঞতা। কিন্তু অন্যান্য জায়গায় তোমরা 2-3 বছরের অভিজ্ঞতা পাবা, তারা নিজেরা এখন শিখছে। এখানে আমাদের টিমটা অনেক এক্সপেরিয়েন্সড। আমার ক্লাস ইনশাআল্লাহ যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের সবার ক্লাস ভালো লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সকল টিচার আমাদের এখানে সবচেয়ে অভিজ্ঞ প্যানেল আছে। আর যেহেতু অনলাইনে ক্লাস আমরা এখান থেকে ডেলিভারি দিব, ডেফিনেটলি তোমাদের চেষ্টা করব সর্বোচ্চ সার্ভিস দেওয়া, কারণ ইউসিসি এই সার্ভিসের ব্যাপারে কোনো কনসিডার করে না। ঠিক আছে, ডেফিনেটলি বেস্ট সার্ভিস পাবা। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের কোনো কোশ্চেন করলাম না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Bye.